আমি প্রায় বছরখানেক আগে একটা পডকাস্ট রেকর্ড করছিলাম কিভাবে বাংলাদেশি একজন একটা বিজনেস শুরু করতে পারে লিথুয়েনিয়ায় এবং সেই বিজনেসের থ্রুতে নিজেই লিথুয়েনিয়ায় যেয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারে এবং তারপর একটা ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে বেসিক্যালি বাংলাদেশি একজন মানুষ বিজনেসের মাধ্যমে কিভাবে ইউরোপিয়ান হয়ে যাইতে পারে। যে পডকাস্টটা আমি কখনো পাবলিশ করি নাই। সোহাগ ভাই, আপনার কি মনে হয় কেন পাবলিশ করি নাই? আমার ধারণা আপনার মনে হচ্ছিল আসলেই কি এটা হয়, আসলে কি এইরকম বিজনেস ওপেন করে এত কম খরচে বা সহজে আসলে বিজনেস ওপেন করা যায় কিনা, বা বিজনেস ওপেন করা গেল সেইটা থ্রু দিয়ে আবার চলে যাওয়া যায় কিনা, যায় আসলে সেখানেই বিজনেস সেট আপ করা যায় কিনা বা কাজ করা যায় কিনা। আমার লাইফের মোটো হইলো আমি মোটা মানুষের কাছ থেকে শুকনো হওয়ার অ্যাডভাইস নেই না। আমার মাথায় ওটাই ছিল, এমন না যে আমি আপনাকে সন্দেহ করছি, বাট আমার মাথায় এটাই ছিল যে আপনি এত বলতেছেন যে বাংলাদেশ থেকে লিথুয়েনিয়া আপনি যান, তো আজকে আমরা বসে আছি লিথুয়েনিয়ায়, ভিলনিয়াসে। এটা কিন্তু একটা নাইস স্পেস, আমরা সুন্দর একটা স্পেস নিয়ে আমরা ভিলনিয়াসে। আপনারা পডকাস্টটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই, বাট আমি জাস্ট ইন্ট্রোটা এই জিনিসটাই বলতে চাইছিলাম যে এই কারণে আমি পডকাস্টটা এতদিন পাবলিশ করি নাই, বিকজ আমি চাইছিলাম যে উনি আগে আসুক, উনি নিজে বিজনেস দিয়ে নিজে ইউরোপে আগে আসুক, তারপরে উনি জ্ঞান দেখ যে কিভাবে ইউরোপে আসা যায়। এখন আপনারা যে পডকাস্টটা দেখবেন এটা অনেকদিন আগে রেকর্ড করা, যে পডকাস্টে সোহাগ ভাইয়া বিস্তারিত বলছে কিভাবে আপনি আপনার বিজনেসের মাধ্যমে ইউরোপে আসতে পারেন এবং সেই বিজনেসের মাধ্যমে ইউরোপে এসে নিজে একটা পাসপোর্ট অ্যাচিভ করতে পারেন। যারা ব্যবসা করতেছেন এবং যাদের আয় রোজগার হচ্ছে, তারা কি আসলেই ইউরোপে চলে যাইতে পারে তাদের ওই ব্যবসা নিয়ে? যদি পারে কিভাবে পারে, কারা পারে কারা পারে না? ট্রাম্প কিন্তু ডাকছে যে আসেন আমাকে 50 মিলিয়ন দেন, আপনাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিব বা পাসপোর্ট দিয়ে দিব। আমি কিছুই জানি না, আমার বিদেশ বলতে এক্সপিরিয়েন্স হলো আমি কয়েক দেশে ঘুরতে গেছি, এতটুকুই। এখন আপনি আমাকে বলেন স্টেপ বাই স্টেপ যে কিভাবে আমি এই অবস্থা থেকে লিথুয়েনিয়ায় থাকতে পারবো। 3টা ওয়ের বাইরে সেটেল হওয়ার জন্য কোনো ওয়ে নাই। ইউএসএর ভিসা আছে, সে কয়েকবার সেনজেনে ভিজিট করেছে, এখন ভিসা দিচ্ছে না। এখন আপনি চিন্তা করতেছেন বিজনেস করবেন, খুলে যে ওখানে বিজনেসটা ওপেন করবেন বা বিজনেস করবেন, 95% ক্ষেত্রে আপনি লুজার হবেন। আমি বাংলাদেশে ব্যবসা করি, আমি 4-5 লাখ টাকা ইনকাম করি, আমি এখন বিদেশে সেটেল হইতে চাই। আপনি বাড়ি কিনে কিন্তু পৃথিবীর অনেক দেশে সেটেল হয়ে যেতে পারবেন, আপনাকে ভিসা দিয়ে দিবেন। আমার যে জিনিসটা আমি স্ট্রাগল করতেছি বুঝতে, যে এতই সোজা যদি হয়তো সবাই যায় না। এই ভিডিও দেখে মনে হচ্ছে যে আমি কালকে চলে যাব, কিন্তু আসলে তার যাওয়া উচিত হবে না। ডিজিটাল নোম্যাড ভিসা জিনিসটা কি, এইটার কাদের জন্য এই জিনিস, কাদের এই জিনিস এক্সপ্লোর করা উচিত এবং বিষয়টা আসলে কি? অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে খালিদ ফরহান ভাইয়া তো আপনাদের 20% পার্টনারশিপ আছে, উনি, আমরা ওনার কাছ থেকে কি সাপোর্ট পাবো? আমি ফার্স্ট গ্লোবালের কাছে গেলাম, তারপর ফার্স্ট গ্লোবাল পালায় গেল, আমি তখন যাবো কই? আমি ফেসবুকে ভিডিও দেখতেছি, র্যান্ডম পডকাস্ট পাইছি যেখানে আপনি একজনকে শিখাচ্ছেন যে কিভাবে বাংলাদেশ থেকে ডিজিটাল নোম্যাড ভিসা অথবা বিদেশে বিজনেস খুলে সেই বিজনেসের থ্রুতে বিদেশে চলে যায়। আমি অলরেডি বিদেশে বসেই দেখতেছি, কিন্তু আমি আগ্রহী জানার জন্য, কারণ আমি এই জিনিস কাউকে ওইভাবে করতে যাইতে দেখিনি আমি এই পদ্ধতিতে কাউকে। আমার জানার মধ্যে হাইস্ট যেটা ছিল যে অনেক মানুষ প্রপার্টি কিনে টিনে দুবাই চলে যায় বা মালয়েশিয়ায় সেকেন্ড হোমে চলে যায়, অতটুকু পর্যন্ত আমার নলেজ ছিল। সো আমাদের আজকের উদ্দেশ্য হলো, প্রাইমারি উদ্দেশ্য, যারা ব্যবসা করতেছেন এবং যাদের আয় রোজগার হচ্ছে, তারা কি আসলেই ইউরোপে চলে যাইতে পারে তাদের ওই ব্যবসা নিয়ে? যদি পারে কিভাবে পারে, কারা পারে না, এই সব কিছু নিয়ে। সো আমাকে আপনি বলেন যে ফার্স্ট গ্লোবাল কী জিনিস এবং এই জিনিস আসলে কিভাবে, এবং আপনি এই জিনিস করা শুরু করলেন কিভাবে? থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম হচ্ছে আপনি যতটুকু জানতেন একটা সময় আমি অতটুকুই জানতাম, ওখান থেকে আমার এলাবোরেশনটা শুরু হয়। আমি রেসিডেন্সি ইন দুবাই, আমার দুবাইতে রেসিডেন্সি আছে, আমি আমার মিসেস নিয়ে ঘুরে টুরে আসছি। একটা সময় চিন্তা ছিল যে দুবাই থেকে যাই বা দুবাই থেকেই ব্যবসা বাণিজ্য চালাই, বাট দেখলাম যে ওরা রাজতন্ত্র হওয়ার কারণে ওরা পাসপোর্ট দিচ্ছে না, মানে কখনোই আমি পাসপোর্টটা পাবো না। এবং একটা সময় মানে যেটা চরম সত্য যে আপনি মারা গেলে এক সময় ফেরত আসতে হবে আপনার দেশে, মানে ডেড বডি আপনাকে বাংলাদেশে দাফনটা হইতে হবে, লাইক দ্যাট এরকম। বা গোল্ডেন ভিসা নিলে আপনি অনেক সময় থাকতে পারেন। তো এখান থেকে ফেরার পরে, আমি ফেরার পরে বলতে এখনও রেসিডেন্সি আমার কন্টিনিউ করছে। আমি চিন্তা করলাম যে বাইরে ইউরোপের দিকে বা ইউএস কানাডাতে করা যায় কিনা। করা যায়। আরও অন্যতম কারণ হচ্ছে আমার যে আগের পডকাস্টগুলো আছে ওইটা যদি দেখেন সেখানেও আপনি জানতে পারবেন আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেতে যাচ্ছে দেশের বাইরে, একটা ছেলে একটা মেয়ে। সো আলটিমেটলি ওরা যেহেতু দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, দেশে এত কিছু করেছি, একটা সময় যখন দেখবো ছেলে মেয়ে আমার কাছে নাই বা চাইলেও আমি তার কাছে যাইতে পারছি না বা তারা আসতে পারছে না, এটা আমাকে খুব ভাবাচ্ছিল। ইন দ্য মিন টাইম দেখলাম যেহেতু আমরা বিজনেস নিয়ে কিন্তু দুবাইতে সেটেল হয়ে যেতে পারি। ওটাও দুবাইতে যেটা রেসিডেন্সি দিচ্ছে অন কাইন্ড অফ, যদি আপনি গোল্ডেন ভিসা না বলেন তাহলে কিন্তু রেসিডেন্সিটা দিচ্ছে আপনার বিজনেসের এগেনস্টে। আপনি একটা ট্রেড লাইসেন্স ওপেন করবেন, বিজনেস ওপেন করবেন, এরপর তারা আপনাকে রেসিডেন্সি দিয়ে দিবে। ওদের ল নাই, এই জন্য পাসপোর্টটা দিবে না। এই সিস্টেম, অর্থাৎ আপনি বিজনেস ইনভেস্ট করে পৃথিবীর এমন কোথাও পাবেন না যে ইনভেস্টরদেরকে ডাকছে না। এখন অনেকে আমরা যেটা বলি ট্রাম্প কার্ড,
ট্রাম্প কিন্তু ডাকছে যে আসেন আমাকে 50 মিলিয়ন দেন, আপনাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিব বা পাসপোর্ট দিয়ে দিব। ঠিক আপনি যদি বাংলাদেশেও দেখেন, আমি অনেকের সাথে এটা আলাপ করি যে বাংলাদেশেও দেখবেন আমাদের এখন যে বর্তমান গভর্নমেন্ট আছে সে কিন্তু ইনভেস্টরদেরকে নিয়ে আসছে আমাদের দেশকে ডেভেলপ করার জন্য। সো ফার্স্ট ওয়ার্ল্ড বলেন আর থার্ড ওয়ার্ল্ড বলেন, সবাই কিন্তু ইনভেস্টর খুঁজতেছে। সো ইনভেস্টর দিয়ে যেই দেশের আইন অনুযায়ী, ওই দেশের আইনে যদি থাকে, আপনি রেসিডেন্সি অথবা পিআর, পাসপোর্ট পর্যন্ত আপনি যেতে পারবেন। আমার জানা মতে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে ইনভেস্টরদের খুঁজতেছে না। আপনার কাছে সেই পরিমাণ টাকা আছে কি না, আপনি সেই দেশের জন্য ক্যাপেবল কি না, এটা হচ্ছে ফ্যাক্টর। সো এটা দেখার পরে আমি যেটা করলাম, ইউরোপের মধ্যে দেখলাম যে কোথায় সবচেয়ে কম খরচে যাওয়া যায়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ছিল যে আপনি যদি ইউরোপের বসবাস করেন, আপনি তো অলরেডি ইউরোপের কাছাকাছি থাকছেন, আয়ারল্যান্ডে আপনি তো ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন। সো এখানে যদি বসবাস করা যায় বা বিজনেস করা যায়, 29টা কান্ট্রি বা ইউরোপের জোনটাকে ইজি অ্যাক্সেস পাওয়া যায়। অর্থাৎ বিজনেস অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ ফ্রি ট্যুর করার জন্য, ভিজিট করার জন্য, বিজনেস মিটিং করার জন্য, বিজনেস করার জন্য অ্যাক্সেস করা যায়। সো আমি অনেকেই যেটা বলি, দেখেন ঢাকায় যদি একটা ট্রেড লাইসেন্স নিয়ে কেউ ব্যবসা করে, তার জন্য চিটাগাং কীভাবে প্রোডাক্ট যাবে বা প্রোডাক্ট আসবে বা আরেকটা অফিস খুলবে, এটা নিয়ে আমরা চিন্তা করি না, বিকজ সেম কান্ট্রি। বাট আমি যদি সেমটাই যদি অফিসটা ইন্ডিয়া চিন্তা করি, তখন কিন্তু আমাদের বর্ডার চিন্তা করতে হয় বা ভিসা চিন্তা করতে হয়। ইউরোপে কিন্তু এই চিন্তাটা কম। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম ইউরোপের সবচেয়ে কম খরচে কোথায় করা যায়, ওটা করলে আমি পাইতে পারি। আমি খুঁজে পাইলাম সবচেয়ে লিথুনিয়াতে এটা সবচেয়ে কম খরচে করা যায়, এবং বাংলাদেশের অনেকেই এখানে ডিভিসা নিয়ে চলে গেছে। ডিভিসাটা হচ্ছে যে রেসিডেন্সিতে একটা হচ্ছে টিআরসি, আর একটা হচ্ছে আপনার ডিরেক্ট পিআর। ডিরেক্ট না, মানে টিআরসির পরে আপনি পিআরটা পেতে পারেন। সো লিথুয়ানিয়াতে এটা সবচেয়ে কম খরচে পাওয়া যায়। আপনি আমাকে একটা ফ্রি কনসালটেশন দেন। মনে করেন আমি এমন একজন যে বাংলাদেশে থাকি, আমি আয় রোজগার করি, আমি আপনাকে পুরো কাহিনী বলি আমার, তারপরে আপনি মনে করেন আমি আপনার অফিসে আসছি। নো প্রবলেম। সো আমি এসে আপনাকে বললাম যে ভাই আমি বুঝছি এই কারণ আমার ভাবতেছি আমার একটা পাসপোর্ট দরকার। আমি ইউরোপের পাসপোর্ট হলে খুবই ভালো হয়, নর্থ আমেরিকার হলেও হয়। বেসিক্যালি আরেকটা পাসপোর্ট আমার দরকার, শুধু বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমি কমফোর্টেবল না, এবং আমি চাই আমি ওই দেশে সেটেল হব। এটা হলো আমার পরিকল্পনা। এখন আমি করি কি, আমি দুই ধরনের মানুষের কথা আমি আপনাকে বলি। আমি একটা চাকরি করি ভালো, 70-80 হাজার টাকা বেতন পাই, আমার ব্যাংকে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকার মতো আছে। এটা একটা মানুষ। আরেকটা মানুষ, আমি ব্যবসা করি, ডিজিটাল হইতে পারে, নর্মাল ব্যবসা হইতে পারে, ই-কমার্স, কোনো একটা ব্যবসা করি, আমার 3-4 লাখ টাকা 5 লাখ টাকা মাসে রেভিনিউ হয়। সো আমি কিছুই জানি না, আমার বিদেশ বলতে এক্সপিরিয়েন্স হলো আমি কয়েক দেশে ঘুরতে গেছি, এতটুকুই। এখন আপনি আমাকে বলেন স্টেপ বাই স্টেপ যে কীভাবে আমি এই অবস্থা থেকে লিথুয়ানিয়ায় বসে থাকতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আপনি দুই টাইপ মানুষের কথা বলেছেন। একটা হলো যে জব করে, যে বাংলাদেশে এসে জব করে, তার কাছে 20-25 লাখ টাকা আছে। ওকে, উনি এখন কি উদ্দেশ্য নিয়ে যাবে? উনি কি জব নিয়ে যাবে, নাকি উনি বিজনেস নিয়ে যাবে, নাকি উনি পড়াশোনা করতে যাবে? তিনটা ওয়ের বাইরে সেটেল হওয়ার জন্য কোনো ওয়ে নাই। আরেকটা আছে ভিজিটে যাইতে পারে, যা এসে অ্যাসাইলাম করতে পারে। আরেকটা আছে তো ওই যে লিবিয়া যাইতে হবে, তারপর হ্যাঁ, ওইটা একটা মাধ্যম বলতে পারেন, বাট ওইটার ধারে কাছেও আমরা যেতে চাই না। সো লিগালি যদি আপনি করতে চান, দুইটা হচ্ছে ইলিগাল ওয়ে, মানে আমি বলি, কারণ আপনার বাংলাদেশিদের জন্য যে কারণে ইউরোপের ভিসা প্রায় বন্ধ, ভিজিট ভিসা প্রায় বন্ধ। অনেক মানুষ আছে, আমি দেখেছি আমাদের কাছে আসছে, ইউএসএর ভিসা আছে, সে কয়েকবার সেনজেনে ভিজিট করেছে, এখন ভিসা দিচ্ছে না। উদ্দেশ্য কিন্তু এইটাই, যে ভিজিটে যাচ্ছে, যাওয়ার পরে অ্যাসাইলাম ক্লেম করছে। আর এই যে ভূমধ্যসাগরের কাহিনীতে আমাদের দেশের মানুষগুলো, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই লোকগুলাই বেশি একটা যাচ্ছে, দুবাই বা লিবিয়া টিবিয়া দিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু ভিসাগুলো বন্ধ। এটা তো ইলিগাল ওয়ে। লিগাল ওয়েতে তিনটা ওয়ে আছে। একটা হলো আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনি জব করতে চাচ্ছেন, আপনি পড়াশোনা করতে চাচ্ছেন। আপনার জব করতে হলে জবের এগেনস্টে আপনি টিআরসি পাচ্ছেন, টিআরসির নির্দিষ্ট টাইম পরে আপনি পিআর পাচ্ছেন। ন্যাচারালি ইউরোপের মোস্ট অফ কান্ট্রি 5 ইয়ার্স, পিআরের পর আপনি পাসপোর্ট পাচ্ছেন। অথবা আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা শেষ করে আপনি টিআরপিএ নিয়েছেন, হয় জব নিয়ে অথবা বিজনেস নিয়ে। আমার তো মনে হয় আপনি বিজনেস নিয়ে করেছেন পড়াশোনা শেষ করে। আচ্ছা, আমার কাহিনী আমি মাস্টার্স করছি, তারপরে আমি বিজনেস করছি। সেম থিং। আরেকটা হচ্ছে সে যদি আপনার পড়াশোনা, বিজনেস আর হচ্ছে জব, এই তিনটা মাধ্যমে সে যাইতে পারে। এখন ওনাকে ডিসিশন নিতে হবে যে জব করতেছে, যার কাছে 25 লাখ টাকা আছে বা আর একটু কম বেশি আছে, সে কি নিয়ে যাবে। তার সে তো পড়তে যাবে না, ধরে নিচ্ছি আমি। ওকে, তার বয়স বেশি, পড়তে যাবে না। সে অনেকদিন 10 বছর ধরে সে চাকরি করছে, যার কারণেই তার ব্যাংকে 25 লাখ টাকা জমছে। ওকে, সো সে এখন হঠাৎ করে পড়ার চিন্তায় যাবে না। তো তার হাতে অপশন দুইটা, চাকরি বা ব্যবসা। কোনটা কিভাবে করে? ওকে, উনি চাকরি নিয়ে যেতে পারে। চাকরি নিয়ে যেতে পারে মানে কি? জব নিয়ে যেতে পারে। জব নিয়ে যেতে পারে মানে জব কিভাবে? হ্যাঁ, কিভাবে? অবশ্যই জব দেওয়ার জন্য আপনার দুইটা ওয়ে। একটা, সে নিজে নিজে জব খুঁজতে পারে, অনেক জব পোর্টাল আছে, সেই জব পোর্টালে সে জব পোস্ট করতেছে। উনি যদি ফিট হয়, বাংলাদেশ থেকে ন্যাচারালি হোয়াইট লেভেলের জব খুব কম। যে আপনি, সে হয়তো যাইতে চাচ্ছে যে আমি টেবিল ডেস্ক করবো, ইঞ্জিনিয়ার ও ডাক্তার, এই জবগুলো খুব কম।
বাট আপনার কার্পেন্টার, ওয়ার্কার, এই ধরনের কাজগুলো নিজের থেকে করার যদি আগ্রহ প্রকাশ করে যেতে পারে, বাট ইট ইজ টাফ এবং রিফিউজ আছে বিকজ অফ এটার সময়ও লাগে বেশি, আপনাকে জবটা খুঁজতে হবে। বাংলাদেশে যখন কেউ আয়ারল্যান্ডে যেহেতু বিগ ফোর না ধরেন সব বড় বড় টেক কোম্পানির অফিস যেহেতু, সো ওনারা তো অনেক হায়ার করেন এবং ওনারা বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে যান। সো আমাদের ডাবলিনে একটা জায়গা আছে যেখানে গুগল আর ইউটিউবের অফিস, ওখানে পাশে অনেকগুলা হাই রাইজ অ্যাপার্টমেন্ট আছে। অ্যাপার্টমেন্টগুলোর প্রত্যেক ফ্লোরে ইন্ডিয়ানস থাকেন এবং তারা সবাই হয় গুগলে চাকরি করেন বা অ্যামাজনে চাকরি করেন বা ফেসবুকে চাকরি করেন। কেউ পড়তে যায়নি, কেউ ব্যবসা করতেও যায়নি, সবাই ইন্ডিয়ায় বসেছিল। তারপর একটা ফেসবুকের অ্যাড আসছে যে ফেসবুক মানুষ নিচ্ছে বা গুগল মানুষ নিচ্ছে বা অ্যামাজন মানুষ নিচ্ছে, ওনারা ইন্ডিয়ায় বসে থেকেই অ্যাপ্লাই করছে ওই জবে। এবং তারপরে ওনারা ডিজিটাল ইন্টারভিউ দিছে, সব ঠিক হওয়ার পরে কখনো কখনো ওনাদের ফ্যামিলি সহ, ডিপেন্ডেন্ট সহ, কখনো কখনো শুধু ওনাদেরকে ওই কোম্পানি নিয়ে চলে গেছে। সো জব যখন আপনি বলতেছেন এটার কথাই আপনি বলছেন, রাইট। নাম্বার 1 আরেকটা আছে, এটা হচ্ছে একটা লেভেল, যে জবটা হচ্ছে আপনি হোয়াইট লেভেল জবের কথা বলছেন, এটা হচ্ছে আমরা যেটা ব্লু কালার জব বলি, যে আপনি রড মিস্ত্রি, রাজমিস্ত্রি বা আপনার ফোরম্যান, এই রিলেটেড জব আছে। সো এই রিলেটেড জবগুলোও কিন্তু আপনি দেখবেন যে ওয়েল্ডারের কারণে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই রিলেটেড জবেরও ডিমান্ড আছে। এখন ওই যেটা বললেন, আপনি ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেয়ে আপনার জব ভিসায় যাওয়াটা বেটার, বিকজ আপনি যদি বিজনেস মাইন্ডেড না হন, আপনি যদি বিজনেস না জানেন বা বিজনেস না শেখেন, তাহলে তো বিজনেসে আপনি যেতে পারবেন না বা যা উচিত হবে না। আপনি যেতে পারবেন, আপনার হয়তো আপনি একটা কোম্পানি ওপেন করবেন, যে আপনি চাইলেই বিজনেস ওপেন করতে আপনাকে দিবে, যে আপনি আপনার অ্যাজ পার রুলস রেগুলেশনস মানলে, এরকম না যে আপনাকে বিজনেস ওপেন করতে দিবে না। সো আমাদের কাছে যারা আসে, এখনও অনেকে আসে যে ভাই আমি তো এটা করি, আমি বিজনেসটা খুলে যেতে চাই, তখন আমি তাদেরকে পরামর্শ দিই, ভাইয়া বিজনেস খুলে যে এখন আপনি চিন্তা করতেছেন বিজনেস করবেন, খুলে যে ওখানে বিজনেসটা ওপেন করবেন বা বিজনেস করবেন, 95% ক্ষেত্রে আপনি লুজার হবেন। তখনই প্রশ্ন করে অনেকে যে আপনারা তো বলছেন বিজনেস শিখাই দিবেন। হ্যাঁ, আমরা বিজনেস শিখাই দিব, আমাদের বিজনেস স্কুল আছে, আপনার বিজনেস স্কুলে হয়তো কোর্স করতে পারে, কিন্তু একটা কোর্স করেই কিন্তু একটা বিজনেস করা ইজ নট সো ইজি, এত সহজ না। বাট অনেকেই এটা যে আমি সবার জন্য 0% বলবো তা না, হয়তো 5% লোক এখানে উইন করলেও করতে পারে, যে হ্যাঁ, অথবা সে এখন থেকেই প্রিপারেশন নিচ্ছে, আমি 5 ইয়ার্স পর 3 ইয়ার্স পর আমি জবে যাব না, আমি যেহেতু এখানে একটা স্ট্যান্ডার্ড জব করতাম, ওখানে যাই এটা আমার সাথে যাবে না। তো তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে বিজনেসটা শিখে যদি সে বিজনেসটা ওখানে কন্টিনিউ করতে চায়, বিজনেস করতে চায়, যেতে পারবে। কোন দেশে যাবে ম্যাটার অফ মানে সে তার সিলেক্ট করতে হবে, যার তার ফান্ড কীরকম আছে, কোন দেশে যেতে চায়, সেই দেশের রুলস রেগুলেশনসটা কী। আপনি যেটা বললেন, এখানে বসেই এখন যে অনলাইনের দুনিয়া, আপনি একটা কোম্পানি করার জন্য পৃথিবীর কোথাও আপনাকে যেতে হবে না, আপনার ডেস্কে বসেই আপনি কোম্পানি ফর্মেশন করে ফেলতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন, লয়ার সাপোর্ট দিবে, আপনি পার্টনার যা খুশি আপনি অনলাইনে করে ফেলতে পারবেন, ভিসা পর্যন্ত। সো এগুলো যদি লিগ্যাল ওয়েতে আপনি করেন, আপনি চলে যেতে পারবেন। সো আমি একজনের কথা বললাম যে উনি জবে যেতে হবে, আরেকজনের কথা বললেন যে উনি বাংলাদেশে বিজনেস করে, উনি বিজনেসটা এক্সপ্যান্ড করতে চাচ্ছে। আমাদের এই প্রোগ্রামটা, অর্থাৎ বিজনেস ভিসা যেটা আমরা কাজ করি, সেটা কিন্তু মূলত ওনাদের জন্য। সো আমি ধরে নিলাম একজনের একটা গার্মেন্টস আছে, বা এখানে কেউ প্রোডাকশন করে অন্য কিছু, লেদার হইতে পারে, জুতা হইতে পারে, পাট হইতে পারে, ব্যাগ। সো যে প্রোডাক্ট হোক না কেন, সেটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে সে এক্সপ্যান্ড করতে চায়, তাদের যদি ইন্টারন্যাশনালি একটা কোম্পানি থাকে, হতে পারে লিথুনিয়ায়, হতে পারে দুবাই বা যেখানে, সেখান থেকে তার বিজনেসটা করা কিন্তু সহজ। যে আপনার একটা ধরে নেন, আপনার একটা XYZ গার্মেন্টস আছে বাংলাদেশে, এই গার্মেন্টস কোম্পানিটা চাচ্ছে তার প্রোডাক্টটা ইউরোপের মার্কেটে ও US কানাডা মার্কেটে সে এক্সপ্যান্ড করতে চাচ্ছে। সো বাংলাদেশে যে প্রবলেমটা হয়, মানে এই কোম্পানিটা খুললে সুবিধাটা কি? তা আপনি ধরেন একজন একটা কোম্পানি খুললে, বাংলাদেশে একটা কোম্পানিতে কিন্তু আপনি লিথুনিয়ান কাউকে বা ইউরোপিয়ান কাউকে জব দিতে পারবেন না, কারণ আপনার ট্যাক্সের আওতায় আসবে না, আপনি ইন্স্যুরেন্স দিতে পারবেন না, পেনশন দিতে পারবেন না, সে আপনার বাংলাদেশের কোম্পানিতে জয়েন করবে না। বাট আপনি যদি একটা ইউরোপে একটা কোম্পানি ফর্মেশন করেন, আপনি এখান থেকে করছেন, ওখানে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কাউকে জয়েন করতে পারছেন, এবং ওই দেশের রুলসটা মেনেই, এবং যে জয়েন করছে সে ওই দেশের, আমি ধরে নিলাম একটা সেলসম্যান জয়েন করছে, মার্কেটিং করছে, তার কাজটা কি? তার কাজটা হচ্ছে এখানকার প্রোডাক্টটা সেল করা, আইদার ডিজিটাল মার্কেটিং, আইদার ডোর টু ডোর, আইদার কোল্ড কলিং অর ইমেল মার্কেটিং। সো কী হচ্ছে তাহলে, আপনার এই প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাওয়ার জন্য কোম্পানিটা খুবই ভালো হেল্প করছে। আরেকটা হচ্ছে আপনার ফান্ড ট্রান্সফার, বাংলাদেশে টাকা আসবে কিন্তু টাকা যাবে না, রিস্ট্রিকশনের ব্যাপার আছে। সো আপনি যখন এখানে কোম্পানি ফর্মেশন করলেন, ওই কোম্পানিতে যখন আপনার আয় ব্যয় হচ্ছে, আপনার ওই এমপ্লয়িকে স্যালারি দেওয়া বা ফান্ড ট্রান্সফার করা কিন্তু আপনার জন্য সহজ। এবং যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসে ব্যবসা করছেন, সো ওখানের ইনকাম কিন্তু বাংলাদেশে আপনি নিয়ে আসতে পারতেছেন ইজিলি, বাংলাদেশের ইকোনমিও গ্রো করছে, কোম্পানিটি কিন্তু তাদের জন্য। ঠিক আছে, বাট এত কিছু তো আমার জানার দরকার নেই। আমি মেনলি যেটা জানতে চাই সেটা হলো আমি কিভাবে, আমি বাংলাদেশে ব্যবসা করি, আমি 4-5 লাখ টাকা ইনকাম করি, আমি এখন বিদেশে সেটেল হইতে চাই,
হ্যাঁ আমি ওইটাই আসতেছি। দেশের আয়, দেশের দরকার নাই, ইনকাম, হ্যাঁ। বিদেশ চাকরি বাকরি। দরকার নেই। সো আমি ওটাতে আসতেছি। সো আপনি যখন বিজনেসে এখন কোম্পানিটা আপনি ফর্মেশন করলেন, বিজনেস কোম্পানি ফর্মেশন করলেন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন, একজন অ্যাকাউন্টেন্ট রাখলেন, এবার আপনার প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যে দুইটাই তো আছে, প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যেটা খুশি, যেটা আপনার আছে সেটা আপনি ওখানে মার্কেটিং করেন বা সেল করেন। এটা আমি মানে কেমনে করবেন? না মার্কেটিং কেমনে করবো ওইটা না, আপনি আমাকে একটু ভেঙে বলেন। সো স্টেপ 1 আমি ডিসাইড করছি। এখন স্টেপ 1 হলো কোম্পানি ফর্মেশন করা। রাইট। ওকে, সো আমি লিথুয়ানিয়ায় কোম্পানি ফর্মেশন করলাম বাসায় বসেই। ওকে, কোম্পানি ফর্মেশন করার পরে কি আমি ভিসার অ্যাপ্লাই করবো? নো, তাহলে কি করবো? ফার্স্ট হচ্ছে আপনার কোম্পানি ফর্মেশন করলেন, কোম্পানি ফর্মেশনের প্রসিডিউরটাকে আমি বলে দিব। বলেন। ইটস ভেরি সিম্পল। আপনাকে জাস্ট পাসপোর্টের একটা স্ক্যান কপির দরকার হয়। আপনি যেই নামে কোম্পানিটা করতে যাচ্ছেন, লয়ার সাধারণত 3টা নাম চায়, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। সে প্যাসিভ জার্নাল 1, প্যাসিভ জার্নাল 2, 3, অথবা ফার্স্ট গ্লোবাল ভিসা অ্যাকাউন্টস, যাই হোক নাম, যে নামটা ওরা আপনার রেজিস্ট্রেশন অফিসে আপনার নামটা খুঁজে পাবে, নামটা রেজিস্টার করবে, নামটা রেজিস্টার করার পর কোম্পানিটা ফর্মেশন করবে কী টাইপ বিজনেস আপনি করতে চান। ওকে ওকে, এই ফর্মেশনটা হইতে ন্যাচারালি 10 to 20 ওয়ার্কিং ডেজের মধ্যে হয়ে যায়। ঠিক আছে। কেবল আপনার একটা ট্রেড লাইসেন্স বা লাইসেন্স আপনি পাইলেন, ইটস নট এ বিজনেস। লাইক আপনি ঢাকায় একটা ট্রেড লাইসেন্স করলেন মানে আপনি ব্যবসা হয়ে গেলেন বা আপনি সব কিছু না। এরপর আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কারণ এরপরই আসবে আপনার লেনদেনের পালা। আপনি লয়ারকে পেমেন্ট করবেন, আপনার একটা অফিস নিতে হবে, আপনাকে অ্যাকাউন্টেন্ট হায়ার করতে হবে, আপনাকে ট্যাক্স পে করতে হবে, আপনাকে এমপ্লয়ি স্যালারি দিতে হবে। দ্যাটস ওয়াই আপনার সব ট্রানজ্যাকশনের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। এই পর্যন্ত আমরা ব্যাংক অ্যাকাউন্ট কি আমি একা একা বাসায় বসে খুলতে পারবো যদি আমি ফার্স্ট গ্লোবালে যেতে না চাই? ইউ ক্যান। আপনার একটা লয়ারের সাপোর্ট নিতে হবে, কারণ আপনি তো লয়ার খুঁজে বের করতে হবে আমার। লয়ার খুঁজতে হবে, আপনার খরচ দেখতে হবে, মানে কতটুকু সে লয়াল সেটা দেখতে হবে। অনেক 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 স্ক্যামও বসে থাকে। সো ইটস বেটার আপনি করতে পারবেন, এমন না যে আপনি করতে পারবেন না। মানে অনেক ভালো মতো রিসার্চ করে আপনি পাবেন। ইউ ক্যান, পাবেন। ইউ ক্যান, অবশ্যই অনেকেই করছে। হ্যাঁ, ওকে, অনেকেই করছে। ওকে, সো আমি একটা লয়ার পরামর্শ পরামর্শও দিই যে না ওকে, একটা প্রথমে আমি ট্রেড লাইসেন্স করলাম, বিজনেস রেজিস্ট্রেশন করলাম, এবং তারপরে ওই বিজনেস রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। বাংলাদেশের মতোই ট্রেড লাইসেন্স লাগে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, সেম খুললাম। ওকে, এরপরে কি আমি ভিসা অ্যাপ্লাই করতে পারবো? নো। ওকে, তাহলে তারপরে কাজ কি? এর পার্ট হচ্ছে আপনাকে একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হবে। ওকে, অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হবে কেন? বাংলাদেশে যেরকম আমরা ট্যাক্সের ব্যাপার হলে সরাসরি ট্যাক্সের উপরে যেতে পারি, আপনি তো ওখানে লিগেলি নাই। এবং ওরা ট্যাক্সটা অ্যাকাউন্টেন্টের কাছ থেকেই বুঝে নেয়, অ্যাকাউন্টস অফিসের কাছ থেকে, যে আমার আয় ব্যয় কী হয়েছে। সো আপনি এখানে যান নাই। তো ওই গভর্নমেন্টের, যেমন আমি লিথুয়ানিয়ার কথা যদি বলি, শর্ত হচ্ছে 28,000 ইউরোর মিনিমাম, একটা কোম্পানি 28,000 ইউরো হইতে হবে, মিনিমাম 14,000 ইউরো যদি দুইজন পার্টনার হয়। কি হইতে হবে এটা? আচ্ছা, আপনার পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ আপনার কোম্পানির মূলধনটা কত নিচ্ছেন। ওকে, আচ্ছা, যদি 28,000 ইউরোর নিচে হয় আপনি করতে পারবেন না, একা করতে পারবেন, কোম্পানি করতে পারবেন, বিজনেস করতে পারবেন, বাট আপনার ভিসা, টিএসসি, পিআর এই সুযোগগুলো দিবে না। ওদের একটা বাইন্ডিংস দেওয়া আছে যে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল হইতে হবে 28,000। পেইড আপ ক্যাপিটাল মানে কি আমি যে বিজনেস অ্যাকাউন্টটা খুললাম ওই অ্যাকাউন্টে আমার 28,000 ইউরো দিতে হবে এটা? ইয়া, বাট নট নাও, এখনই দিতে হবে না, 1 বছরের মধ্যে আপনাকে দিতে হবে। ওকে, কোম্পানি খোলার সাথে সাথেই বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথেই আপনাকে দিতে হবে না। আপনি যখন ডি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, মানে আপনি এখন যাইতে চাচ্ছেন, যে আপনার নেচার অফ বিজনেসটা হচ্ছে ওখানে গিয়েই আপনাকে করতে হবে, তাহলে আপনাকে মিনিমাম 14,000 ইউরো ডিপোজিট করতে হবে। ওকে, 14,000 ইউরো যদি দুইজন মালিক হয় তাহলে 14,000 ইউরো, যদি একা হয় তাহলে ফুল 28,000 ইউরো তাকে ডিপোজিট। যদি 28 জন হয় তাহলে 1,000 ইউরো? নো, আপনি 1,000 ইউরো না, তখন সেটা আবার আপনি এমবি, এটা তো ক্ষুদ্র কোম্পানির জন্য বললাম, ইউবির জন্য আবার আপনি এটা পারবেন অনেক যত খুশি। না, এরকম হবে না, আমি এমনি আপনাকে এমবির জন্য 10-এর নিচে পাবেন, নো প্রবলেম। আমার দর্শকদের জানা দরকার, আপনার দর্শকদের জানা দরকার, একদম ভিসা পর্যন্ত নিয়ে 28,000 ইউরো তো বিশাল টাকা, তাই না? আপনার 40 লাখ টাকা হবে। ইয়েস, হ্যাঁ, 14,000 কিন্তু 21 লাখ। 14,000 21 লাখ। আমার শুরুতে 14,000 লাগতেছে। ইয়েস, আপনি যদি ডিভিসার জন্য অ্যাপ্লাই করেন, ডিভিসার জন্য ভাই আমি তো বিজনেস খুলতেছি, আমি যদি যাইতে পারি। অবশ্যই অবশ্যই। এখন দেখেন, অবশ্যই 21 লাখ অনেক কিছু, বাট আপনি যদি ঢাকায় একটা মুদি দোকানও দেন ভালো মানের, আপনি 21 লাখ টাকা দিয়ে খুব ভালো মানের একটা মুদি দোকানে দিতে পারবেন না। তার থেকেও বড় ব্যাপার হলো এটা দিয়ে আমি যাইতে পারতেছি ইউরোপে। ইয়েস, সেখানে আসতেছি। সো এরপরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আপনি যখনই একজন অ্যাকাউন্টেন্ট রাখলেন, এই অ্যাকাউন্টেন্ট রাখার আগে কিন্তু একটা পার্ট আছে, আমি সেটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি করবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে, কারণ আপনি ফিজিক্যাল ওখানে নাই। এরপর হচ্ছে আপনার বিজনেস কার্যক্রমগুলো কি, আপনার প্যাড, লোগো, অর্থাৎ একটা অফিসের যা যা লাগে বা একটা বিজনেসের যেই এলিমেন্টসগুলো লাগে, এলিমেন্টসগুলো করতে হবে। এটা মানে কেউ এক সপ্তাহে করে ফেলতে পারে, বা যখনই তার নেমটা রেজিস্ট্রেশন হয়ে যায়, নিজে না পারলে যে কাউকে দিলে এটা করে ফেলতে পারে। সো আপনার অ্যাকাউন্টেন্ট হওয়ার পর ইউ আর রেডি টু অ্যাপ্লাই ফর ডি ভিসা। ওকে, মাঝখানে অ্যাকাউন্টেন্ট করবেন কি? আপনি যে পেইড আপ ক্যাপিটালটা জমা করলেন, অ্যাকাউন্টেন্ট, এটা তো অ্যাকাউন্টেন্টকে জমা করতে হবে, মানে ওনার রেজিস্ট্রেশন করতে হবে, এবং আপনার ভিসা জিজ্ঞেস করবে যে তোমার অ্যাকাউন্টেন্ট কে, তোমার যে ট্যাক্স বেড পে করবা তুমি অ্যাকাউন্টেন্টকে, প্লাস আপনি যে আপনার কোম্পানিতে কাজ করবেন এটা নিয়োগ দিতে হবে।
এই নিয়োগটা দিবে কে? অ্যাকাউন্টেন্ট। প্লাস হচ্ছে আপনি যে একটা এমপ্লয়ি যদি নেন, নেওয়াটা ভালো। যে আপনি এমপ্লয়ি নিচ্ছেন, এমপ্লয়িতে আপনি চাইলে আপনার সর্দারতে রেজিস্ট্রেশন করতে হবে, ট্যাক্স অফিসে রেজিস্ট্রেশন করতে হবে ওর নামে, ওর আপনার ইন্স্যুরেন্স করতে হবে, এগুলো সব অ্যাকাউন্টেন্ট করবে। এগুলো আসলে দেশ থেকে বোঝা একটু কঠিন, কারণ ধরেন প্রত্যেক বছরে আমরা একটা অফিস আছে যেটা নাম হলো সিআরও হইলো আয়ারল্যান্ডের জন্য, আয়ারল্যান্ডের কথা আমি বলতেছি, কোম্পানি রেজিস্ট্রেশন অফিস সম্ভবত সিআরও বলে। প্রত্যেক 2 মাস পর পর আমরা সিআরওতে ভ্যাটের কাগজ জমা দিই। এখন আমি তো যাই দিয়ে আসি না, অ্যাকাউন্টেন্ট আছে এবং তার কাজ হলো প্রত্যেক 2 মাস পর পর সব গুছায় দিয়ে আসা। সেও যায় না, সেও ওয়েবসাইটেই দেয়, বাট হ্যাঁ তার কাজ হলো এটা করা। সে রেজিস্টার্ড এবং এই যে প্রত্যেক বছর শেষে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে আমার পিএনএল এ সাইন করতেছে, ওই জিনিস ছাড়া আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না। এই ব্যাপার। এবং যখন একটা এমপ্লয়ি বেতন পাচ্ছে তখন যে তাকে একটা পে স্লিপ দিতে হয়, এবং এই পে স্লিপের ভিতরে যে ইউরোপের একটা বড় সমস্যা হলো ইউরোপের সোশ্যাল স্ট্রাকচার একটু অনেকের ভালো লাগে, যে ধরেন এটুক হইলো বেতন, এটুক হইলো এই ট্যাক্স, এটুক হইলো ওই ট্যাক্স, এটুক হইলো এই ট্যাক্সের এই ট্যাক্স, এটা হইলো আপনার পেনশন, এটা হইলো অনেক ভাগ থাকে, যেগুলা যদি আপনি ভাবেন যে অ্যাকাউন্টেন্ট না, আমি নিজেই বাংলাদেশে যে ওর বেতন কত 40,000, আমি এখান থেকে লগ ইন করি ওনারে 40,000 টাকা পাঠিয়ে দিই, এভাবে আর কি সম্ভব না জিনিসটা। সো এই কারণে আর কি অ্যাকাউন্টেন্ট, স্পেশালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট টাইপ মানুষজন সবার লাগে। এমন কেউ নাই যে ইউরোপে ব্যবসা করতেছে যে তাদের ছাড়া করতেছে। সো সেট আপটাই তাদের ওরকম। আমি জাস্ট একটু ক্ল্যারিফিকেশন দিলাম যে মানুষ হয়তো অ্যাকাউন্টেন্ট কেন লাগবে, আমার তো ঢাকায় তো লাগে না। এবং ভিসা অফিসার আপনার কাছে পেপারস নেবে, উইজ ইউর অ্যাকাউন্টেন্ট। ওকে ওকে, সো অ্যাকাউন্টেন্ট নিলাম, 14,000 ইউরো দিলাম তাকে, ওয়েবসাইট বানাইলাম, আমার লেটার হেড বানাইলাম, কোম্পানির ভিজিবিলিটি আসলো, এরপরে আমার কাজ কি? ভিসা অ্যাপ্লাই। এখন আপনি ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। ভিসা অ্যাপ্লাই করতে সাধারণত কি লাগে একটু ডকুমেন্টাল লিস্ট বলুন। প্রথম হচ্ছে দেখেন ডি ভিসা, যেটা হচ্ছে আপনি 365 ডেজ দেবেন। আপনি কিন্তু সি ভিসা নিয়েও যেতে পারেন, যে আপনি ওখানে সরাসরি ডি ভিসা আবেদন করতে পারেন। সি ভিসা জিনিসটা কি? তার 3 মাসের কম, 90 দিনের কম ভিসার মেয়াদ। ওকে। ন্যাচারালি বাংলাদেশিদের সি ভিসা দেয় না। ওকে। ন্যাচারালি খুব ভালো প্রোফাইল না হলে সি ভিসা পাওয়া যায় না, এই জন্য এটাতে আমরা প্রিফারই করি না। ঠিক আছে। সো ডি ভিসা হচ্ছে আপনি 365 ডেজ, এক নাগারে আপনি 190 দিনের বেশি থাকতে পারবেন না, মানে 6 মাস আপনি ওই সময় চলে আসতে হবে। সো ডি ভিসা যখন আবেদন করতে, ডি ভিসা হচ্ছে ন্যাশনাল ভিসা, অর্থাৎ আপনার টোটাল প্রোফাইলটাই হবে ইউরোপের প্রোফাইল বা লিথুনিয়ার প্রোফাইল। কী কী লাগবে? প্রথম হচ্ছে আপনি বিজনেস করতে আছেন, অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স আছে, যে লাইসেন্সটা করেছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনার ব্যাংকে আপনি পেইড আপ ক্যাপিটাল পাঠাইছেন, আপনার রেজিস্ট্রি হচ্ছে, আপনার মেমোরেন্ডাম অফ আর্টিকেল আছে, আপনি পেইড আপ ক্যাপিটাল প্রমাণ দিয়েছেন, রেজিস্টার হয়েছে, আপনার বিজনেস প্ল্যান আছে, আপনি যে আপনার কোম্পানির হয়ে কাজ করবেন সেটা আছে, আপনি ওখানে গিয়ে কোথায় থাকবেন, একটা হোটেল বুকিং ফার্স্ট টাইম, এরপর যে আপনি নিতে পারেন। এরপর হচ্ছে আপনার যদি কাউকে আপনি নিয়োগ দেন, যে একজন আগেই আপনি নিয়োগ দিয়েছেন সেলসম্যান টাইপের, তার নিয়োগপত্র, সর্দার রেজিস্ট্রেশন, অর্থাৎ যে উনি ওই যেটা বললেন যে ট্যাক্স কোন কোন পার্টে কতটুকু যাবে, এটা রেজিস্ট্রেশন করতে হয়। মানে চাইলাম আমি একজনকে কালকে নিয়োগ দিব, ইটস নট পসিবল। আপনার এখানে রেজিস্টার করে অ্যাকাউন্টে রেজিস্টার করে দিবে। এই সব ডকুমেন্টস নিয়ে বিজনেস প্ল্যান দিতে হবে, যে আমি এই বিজনেসটা করতে চাই। ওকে। এইটা দিয়ে আপনি মিগ্রিসে আবেদন করবেন, অনলাইন মিগ্রিস। ওকে, এটা ওদের অনলাইন অ্যাপ্লাই করার জায়গা। ওকে, অনলাইন পোর্টাল। এটা আপনি চাইলে নিজেও করতে পারবেন, চাইলে লয়ার দিয়েও করতে পারবেন। সো এই সব ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করবেন। ওকে। আবেদন করলে আবেদনটা করবেন কোথায়? বাংলাদেশে, লিথুনিয়ার জন্য নাই, অনেক কান্ট্রি আছে, বাংলাদেশে আছে অনেকটাই, বেশিরভাগই ইন্ডিয়াতে আছে, বাট ইন্ডিয়াতে এই মুহূর্তে একটু প্রবলেম আমাদের জন্য যাওয়া। দ্যাটস ওয়াই আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, যেখানে আপনার খুব দ্রুত ডেট পান, আপনি সেখানে আবেদন করতে পারেন ফর ডি ভিসা। আচ্ছা, এটা কিন্তু করতে হবে 1 বছরের মধ্যে। 1 বছর পর যদি কোম্পানির বয়স পার হয়ে যায়, তাহলে আপনি ডি ভিসা আবেদন করতে পারবেন না। তাহলে আপনাকে আবেদন করতে হবে ফর টিএপি, অর্থাৎ কোম্পানিটা 6 মাস রানিং থাকতে হবে এবং অবশ্যই একটা এমপ্লয়ি থাকতে হবে। ওকে, এটা হচ্ছে ল। ওকে, না আমি 1 বছরের মধ্যেই করব। ওকে, গ্রেট। সো ফাইন। তো এটা হচ্ছে আপনি মিগ্রিসে আবেদন করলে, আবেদন করার জন্য আপনি আবেদন করলে ওরা আপনাকে দেখবে প্রথম যে আপনি সব পেপারস ডকুমেন্টস ঠিক আছে কিনা, ওদের রুলস রেগুলেশন মেনে মানছেন কিনা, বা এটা ফাইলটা আবেদনযোগ্য কিনা। মেইনলি ওনারা কি বুঝতে চাচ্ছে, যে আমি আসলে যে ব্যবসাটা করব নাকি? নট লাইক দ্যাট, এখনই না। আপনি ওকে, কোনটা, আপনি কি স্টুডেন্টে যেতে চাচ্ছেন, নাকি আপনি জবে যেতে চাচ্ছেন, নাকি আপনি বিজনেস করতে যেতে চাচ্ছেন, কেন যেতে চাচ্ছেন, এবং সেই ডকুমেন্টসগুলো প্রপার কিনা, এটা আবেদনযোগ্য কিনা ফাইলটা। ওকে, আবেদনযোগ্য। ওকে, তো এবার বলছেন যে আমি ঠিক আছে, আমি মালয়েশিয়া যাব। এই জিনিসটা কি ভিএফএস এর মতো একটা জিনিস, যারা থার্ড পার্টি? না, মাইগ্রেসটা ওদের হচ্ছে, ওদের ভিএফএস এ তো আপনি যাবেন একটু পরে, মানে ভিএফএস কোন ভিএফএসটা আপনি ইউজ করবেন সেই দেশটা আপনি সিলেক্ট করে দিবেন মিগ্রিসে। ওকে, যে আমি এটা মালয়েশিয়াতে যেতে চাই, আর আমি কোন দেশে আপনার জন্য ভিসা ইজি হয়, বা আপনি কোন দেশে ভিসা লাগে না, বা আপনি কোথায় প্রিফার করেন, বা ভিসা ইজি হয়ে যেতে পারে, সেই অনুযায়ী আপনি মিগ্রিস আবেদন করলেন। ওকে, আবেদন করলে যদি আপনার পেপারস ডকুমেন্টস ঠিক না থাকে,
তাহলে ওরা বলবে না আবেদনযোগ্য না। Okay, so ওই স্টেজে বাদ হয়ে যাবে আমার আর হ্যাঁ। পরের স্টেজ যেতে আপনি যেতেই পারবেন না। তো আমরা অনেকেই ডি ভিসা আবেদন করছে এবং ডি ভিসা পাইছে। আমি নিজেও আবেদন করছি, মানে কারেন্ট অলরেডি আমার আবেদন চলছে। সো মিগ্রিস থেকে ধরেন আমি ধরে নিলাম মালয়েশিয়া, সো ওরা যে একটা নাম্বার দিবে ওই নাম্বার নিয়ে আপনার ভিএফএস আবেদন করতে হবে যে আমি মিগ্রিসে আবেদন করেছি, ফাইলটা এখন তোমার ভিএফএসে জমা দিতে চাই। সো ওই ভিএফএসে আবেদন করলে ভিএফএস একটা ডেট পাবেন। যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম অরিজিনাল কপি কোনোটা হচ্ছে কপি ফটোকপি, যেমন ব্যাংকের অরিজিনাল কপি তো এখান থেকে পাবেন না। সো আপনার হচ্ছে রেজিস্ট্রেশন কপি, অনলাইন কপি, যেগুলো লিথুনিয়ার যেগুলো আছে মোস্ট অফ ফাইল 2-3টা ডকুমেন্টস আর সব কিন্তু লিথুনিয়ার। আপনার ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট, আপনি নিজে পিকচার, আর হচ্ছে বাংলাদেশের একটা ব্যাংক অ্যাকাউন্ট, আর কোনো কিছু বাংলাদেশের নাই, সব কিছু লিথুনিয়ার। আপনার ট্যাক্সের কাগজ বলেন, এমপ্লয়মেন্ট কাগজ বলেন, আপনার অফিস অ্যাড্রেস বলেন, অফিস রেজিস্ট্রেশন বলেন, যত ডকুমেন্ট সব লিথুনিয়ার। আমার বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট, তারপরে জমি, কিছু তারপরে বাড়ি, এগুলো কিছু লাগবে না, বিকজ আপনারা এটা দেখে সে ভিসা দিচ্ছে না। ওকে, হ্যাঁ, কারণ ও আমাকে ট্যুরিস্ট ভিসা দিতেছে না, ওর ওই চিন্তা নাই যে যায় কি করবে। হ্যাঁ, যায় কি করবে তো বলেই দিচ্ছে। ব্যবসায়ী করতে যাইতেছি, দেখাচ্ছি যে এই কারণে আমি 14,000 ইউরো দিছি, আপনার কাছে অলরেডি আছে, ওনার ব্যাংকে, ওই দেশের ব্যাংকে অলরেডি আছে। ওকে, এবং নট লাইক দ্যাট, শুধু এটা ও দেখেন আমাদের সি ভিসা যে কারণে দেয় না সেটা হচ্ছে তুমি যাই আর আসবা না, এই কোশ্চেনটা করে। আরেকটা বলে তোমার কাছে এনাফ মানি নেই। এই দুইটা কারণ দেখায় মোস্ট অফ 99% কেসে আমরা দেখছি, এই দুইটা কারণে সি দেয় না। আর ন্যাশনাল ভিসাতে বলেই দিচ্ছে ভাই তুমি যদি 28 ইউরোর ব্যবসা করো, মিনিমাম 14,000 দিয়ে শুরু করো, তুমি আমার এখানে পাসপোর্ট নাও, মানে তুমি আমার দেশে যাও, আমার দেশ থেকে যাওয়ার দরকার নাই তোমার। সো দুইটা কারণেই কিন্তু এখানে অমিট হয়ে যাচ্ছে, না হওয়ার কোনো কারণ নেই। আইদার তুমি ব্যবসা করে টিআরসি নিয়ে আসো, আর তুমি ডি ভিসা নিয়ে এসে ব্যবসা শুরু করো। আচ্ছা, এবার আমি মিগ্রিসে গেলাম, আবার আগের পয়েন্টে চলে আসি। মিগ্রিস থেকে আমি চলে গেলাম মালয়েশিয়া। মালয়েশিয়া জাস্ট আপনি যেদিন ডেট হইলো, ডেটের সময় যাবেন, আপনার কাছ থেকে জাস্ট ফিঙ্গারটা নিবে, ছবিটা নিবে, ফাইলগুলো রেখে দিবে। পাসপোর্ট তো ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, পাসপোর্ট ফেরত দিয়ে দিবে, নাহলে আপনি ব্যাক করবেন কীভাবে? আমি চলে আসছি, পাসপোর্ট দিবে। এবং ওরা এখন সম্ভবত 120 বা 160 ইউরো হচ্ছে চার্জ, বিএফএস এর সাথে 160 ইউরো, আর মিগ্রিসের চার্জ হচ্ছে 160 ইউরো। ওরা দুই পক্ষ যে কাজ করবে। চাইলে আপনি যে দেশে ফাইল জমা দিয়েছেন সেখানে আপনি ওয়েটও করতে পারেন, চাইলে আপনি আপনার প্রফেশনে ফিরে আসতে পারেন। কতদিন লাগে সাধারণত? হ্যাঁ, 1 ডে লাগে। ওকে, তাহলে তো মনে হয় ওয়েট করাই লজিক্যাল বেশিরভাগ মানুষের জন্য। এখন রেজাল্ট, এটা তো আপনি সাবমিট করলেন, রেজাল্ট কবে দিবে? ওকে, এই যখন রেজাল্ট করলেন ওরা আচ্ছা, আপনি বলছেন সাবমিট করতে একদিন লাগে। আচ্ছা, না তা বুঝছি, আমি বলছি রেজাল্ট সাবমিট দিল, সাবমিট করার সাথে সাথে কি করে প্রত্যেকটা ফাইল ইন এ মিনিট ওইখানে বসেই ওরা স্ক্যান করে আপ করে দেয়। ওরা যদি আপনি নিজেই তো আপ করেছেন আগে মিক্সে, ওই সেম জিনিসটাই ওরা আবার আপ করে দেয়, দিয়ে ওরা দেখতে যায় যে সেম ডকুমেন্টসটা ঠিক আছে কিনা, ব্যক্তিটা ঠিক আছে কিনা, পাঠাই দিল। এবার আপনি চলে আসলেন, আমি ধরে নিলাম দেশে চলে আসছেন। এরপর ওরা আপনাকে ইন্টারভিউ কল করতেও পারে, নাও করতে পারে, ফোন কল করতে পারে, অথবা একটা ভিডিও কলে ওরা মিটিং করতে পারে, জুম মিটিং হতে পারে, বা ওদের যেটা প্রিফার করে ওরা একটা মিটিং কল। আমার ক্ষেত্রে মিটিং হয়েছে, আমাকে একটা মিটিং কল করেছে। এরপর এটা নাও হতে পারে, অনেকের মিটিং ছাড়াও ডি ভিসা অ্যালাউ করে দিয়েছে। মিটিংয়ে কি জিজ্ঞেস করে যদি হয়? হ্যাঁ, আমি আসতেছি, আমার যেহেতু মিটিং হয়েছে, এটা মিটিংয়ে জাস্ট প্রথম হচ্ছে একটা রুমের ভিডিও মিটিংটা হয়। রুমে প্রথম হচ্ছে কেউ রুমের মধ্যে থাকতে পারবে না, আমি একা। আরেকটা হচ্ছে যদি সে ভাষা না জানে, ইংরেজি বা লিথুনিয়ান, তাহলে সে একজন ইন্টারপ্রিনার রাখতে পারবে। সো আমার ক্ষেত্রে ইন্টারপ্রিনার দরকার হয় নাই, আমি নিজে ইন্টারভিউ ফেস করেছি। রুমে কেউ আছে কিনা এটা কনফার্ম করে, এরপর পাসপোর্টটা দেখে, তুমি ধরো তোমার ফেজের সাথে ওরা মিলায়। এরপর হচ্ছে তুমি কেন বিজনেস করতে যাবা, প্ল্যানটা কি। ওরা আসলে বুঝতে চায় যে এইটা পেপার কোম্পানি না, যে কাগজে কলমে শুধু কোম্পানি। অ্যাকচুয়ালি এই লোকটা বিজনেস করতে যাবে। সো আমি কোম্পানি ওপেন করেছি প্রায় 10 মান্থস বিফোর, 10 মাস আগে করেছি। আমার প্রায় 74,000 ইউরোর মতো ট্রানজ্যাকশন আছে, ইনকাম হয়েছে, আমি ট্যাক্স দিয়েছি, আমার একটা এমপ্লয়ি ছিল, আমার ওখানে লিগাল অফিস আছে। সো পেড আপ ক্যাপিটাল আমি ট্রান্সফার করেছি, 14,000 ইউরোর মতো আছে। সো সব কিছুই একটা একটা করে মোটামুটি প্রথম দিকে একটু খুব হার্ড ছিল, লাস্টের দিকে প্রায় 10 মিনিট ইন্টারভিউ হওয়ার কথা, আমার প্রায় 14 মিনিট ইন্টারভিউ হয়েছে, আরও 4 মিনিট ওরা বেশি করেছে। ভালোই হয়েছে আমার কাছে মনে হয়েছে আর কি। তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে রেজাল্ট চলে আসে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা আবার একটা ডকুমেন্ট চেয়েছে কিছু। কী ডকুমেন্ট চাইলো আমার কাছে বলে তুমি রেজিস্ট্রেশনের কপিটা দাও, তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টের আজকে পর্যন্ত ট্রানজ্যাকশনটা দাও, যে কী হয়েছে, এবং তুমি পেড আপ ক্যাপিটালটা কেমনে ট্রান্সফার করছো সেটা প্রমাণ দাও। আমি আর আমার মিসেস ছিলাম পার্টনার, যেহেতু 14,000 দিয়ে যাতে যাওয়া যায়, তো ও কীভাবে এটার মালিক হইলো সেই ডকুমেন্টস দাও। তোমার যে অফিস আছে, অফিসের লিস্ট ডকুমেন্টটা দাও, তোমার অ্যাকাউন্টেন্টের কন্ট্রাক্ট পেপারটা দাও। এই 7-8টা ডকুমেন্ট চাইলো। আমি 5 তারিখে আসলে 8 তারিখে আবার দিয়ে দিলাম। সো এখন তাদের টাইম অনুযায়ী তারা একটা রেজাল্টটা দিয়ে দিবে। সো সবার ক্ষেত্রেই মোটামুটি এরকম, কেউ সেকেন্ড ডেতেও তার কোনো কোশ্চেন নাও হতে পারে, আবার কোশ্চেন হইতেও পারে। যার ডকুমেন্ট যত বেশি তার কোশ্চেন তত বেশি, বিকজ অফ সে ক্রস ম্যাচ হবে, কেন এই বিজনেসটা করতে হচ্ছে। বাট সে যদি পেপার কোম্পানি, আমি ধরে নিলাম এখন আমার ক্ষেত্রে পেপার কোম্পানি জিনিসটা কি, একটু আগে যেটা বলতেছিলেন যে একটা লোক 25 লাখ টাকা আছে, সে এখন দেশের বাইরে চলে যেতে চায়, সে শুধু কোম্পানি খুলছে, এই কাগজপত্র সব মেনটেন করছে,
ইন্টারভিউতে সে ফেস করছে যে সে বিজনেস করতে চায়, অ্যাকচুয়ালি সে বিজনেসম্যান না। হুম, ওটা হলো পেপার কোম্পানি। বুঝছি। আর একটা হলো একটা গার্মেন্টস ওনার, এখন গার্মেন্টসের মালিক, সে এখন চাচ্ছে তার বিজনেসটা ইউরোপে এক্সপ্যান্ড করার জন্য, বা একজন ডিজিটাল মার্কেটার বাংলাদেশে আছেন, সে চাচ্ছে তার বিজনেসটা ইউরোপে এক্সপ্যান্ড করার জন্য। তার কাছে কিন্তু ইউরোপের ক্লায়েন্ট আছে, তার কাছে বায়ার আছে, অন্য বায়াররা তাকে কাজ দেয়, তার কাছে কিন্তু অনেক ডকুমেন্টস থাকবে এবং কোশ্চেনগুলো সে স্মুথলি ফেস করতে পারবে বা সে অনেক ডকুমেন্টস দিতে পারবে। বাট যে লোকটা নতুন, তার কাছে কিন্তু এত সহজ হবে না এই জিনিসগুলো দেওয়ার জন্য। বা হঠাৎ করে আমি একটা কোম্পানি ফর্মেশন করলাম, চলে যেতে চাইলাম, হয়তো সে চলে যেতে পারবে, কারণ প্রথম ধরে নিলাম আমি সে 1 বছরের মধ্যে গেল না, একটা এমপ্লয়ি রাখলো, 6 মাস রাখলো, তাহলেও কিন্তু সে চলে যেতে পারবে। তো ওই ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি হয়। আপনি আমাকে বলেন তো ভাই, সো এরপরে তো আর আমার কোনো স্টেপ নাই করার, এরপর আমি ভিসার ডিসিশনের জন্য ওয়েট করতেছি। রাইট রাইট। আমার আর কিছু করার নেই, ডিসিশন আছে আসলে। আছে আছে একটু। ওকে। সেটা হচ্ছে আপনি তো কেবল ডি ভিসা নিলেন, হ্যাঁ নিয়ে ওখানে চলে গেলেন, হ্যাঁ। যাওয়ার পরে কি করবেন? যাওয়ার পরে তো আপনাকে টিআরসি নিতে হবে। টিআরসি নিতে টিআরসি কি জিনিস? টেম্পোরারি রেসিডেন্সি কার্ড আর টেম্পোরারি রেসিডেন্সি পারমিট, কেউ সি বলে, কেউ পি বলে। সো টেম্পোরারি রেসিডেন্সি পারমিট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 6 মাস, যেহেতু আপনি ওখানে গিয়ে বিজনেস করতে আছেন, বিজনেসটা কিন্তু 6 মাস রানিং না রাখলে 1 বছর পর কিন্তু আপনি রিনিউ করতে পারবেন না। ওকে। কারণ আপনি যখন 1 বছর পর আবার লিগ্যাল স্ট্যাটাসে থাকতে চাবেন, কারণ টিআরপি হবে 2 বছরের জন্য, 2 বছর পর যখন আবার এটা রেনিউ করতে যাবেন, তখন আপনার বিজনেসের ডকুমেন্টস, কাগজপত্র, ট্যাক্স ঠিক মতো দিচ্ছেন কিনা এটা দেখে সে রেনিউ করবে। 5 বছরের মধ্যে আপনি পিআর পেয়ে যাবেন। 5 বছর পর কন্টিনিউ করলে আপনি পাসপোর্ট পাবেন, যদি এই বিজনেসের এগেনস্টেই থাকতে চান। অথবা আপনি এই বিজনেস করতে চাচ্ছেন না, বা বিজনেসটা আপনার লস হয়ে যাচ্ছে কোনো কারণে, তাহলে আপনাকে একটা জব নিয়ে নিতে হবে। বেসিক্যালি আপনার লিগালি রেসিডেন্ট থাকতে হবে 5 বছরের জন্য। সব সময় লিগ্যালি থাকতে হবে। হ্যাঁ, সবসময় প্রত্যেকটা স্টেজে লিগাল থাকতে হবে, এবং স্টুডেন্ট টাইম সাধারণত বাজে, স্টুডেন্ট টাইমটা রেলেভেন্ট নাই ভিডিওর জন্য, বাট সাধারণত স্টুডেন্ট টাইম কাউন্ট হয় না কোথাও। ট্রু। সো আপনি ওই বিজনেস করতে থাকলে কোনো সমস্যা নেই, কারণ আপনি লিগালি রেসিডেন্ট, ওই বিজনেসের কারণে আপনার পারমিটটা আছে। আপনি বিজনেস এখন আর করবেন না, আপনি একটা চাকরি পাইছেন, তারপরে বিজনেস ছাড়ছেন, আগে না। এবং এখন আপনি ওই চাকরির কারণে আপনার পারমিটটা আছে, সো আপনি এখনও লিগাল। এমন যদি হয় বিজনেস বন্ধ করে দিছি, আমি কিছু করি না, আমি জঙ্গলে লুকায় থাকি, তাইলে আপনার লিগাল নাই। সো ওই টাইমগুলো বাদ, সো তখন আর আপনার কোনো কিছু। এবং সাধারণত আমি যেটা হইতে দেখছি যে কারো যদি মনে করেন সে এই সময় লিগাল, মাঝখানে কিছু সময় সে লিগাল না, এরপরে সে আবার চাকরি পেয়েছে, 2 বছরের মধ্যে সে কি করলো তাকে জিজ্ঞেস করবেন। 2 বছরের তো পারমিট আছেই, তারপরে মনে করেন সে লিগাল হয়ে গেছে। তো ওরকম যেন না হয় বেসিক্যালি। তো আশা করি আমার ভিডিও যারা দেখেন ভাইয়া, অ্যাটলিস্ট ধরেন 1000, 2000, 3000 মানুষ এরকম আছে আমি শিওর, যারা খুবই কমফোর্টেবলি মাসে $5,000, $10,000 আয় করতেছে, $4,000, $5,000 আয় করতেছে, এরকম অনেক মানুষ আছেন। এবং এটা জাস্ট আমি সেলফিশ প্রশ্ন, আমার ভিডিও যারা দেখেন তাদের হয়ে আমি করতেছি, তাদের সবার কাজ কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট। তাদের 90% ধরেন অফিসই নাই, বা থাকলেও জরুরি না অফিস থাকা। তারা সবাই বিভিন্ন ধরনের ক্লায়েন্ট সার্ভিসেস রিলেটেড কাজ করতেছে, ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট বানানো, হাবিজাবি যা যা আছে পুরো লিস্ট। তো এইরকম একজন, এবং তাদের বেশিরভাগের বয়স আমার মনে হয় 30-এর কমই বেশি, 40-এর কম, অলমোস্ট সবাই হবে। তাদের কারোরই আইএলস দেওয়া নাই, তাদের ইংলিশ ভালো, খারাপ না, কারণ তারা যেহেতু ইন্টারন্যাশনাল কাজকর্ম করে, সো খারাপ হলে তো ক্লায়েন্ট পাইতো না। সো ভালো, এত ভালো না যে ইংলিশের জাহাজ, এরকমও না। এখন তার জন্য সে কি আসলেই পারে লিথুয়েনিয়া চলে যাইতে? মাস্ট। 2টা ওয়ে আছে তার জন্য। দেখেন, আমি আগেই বলেছি কোম্পানি ফর্মেশন করা তার জন্য সহজ। যে এখানে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করছে, তার কিন্তু ক্লায়েন্ট আছে, তার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আছে, তার হয়তো বিদেশ থেকে যে তার পয়সাটা আসতেছে সেই স্টেটমেন্টগুলো আছে। সে কিন্তু ওই লোকটার মতো না যে শুধুমাত্র জব করেছে 25 লাখ টাকা আছে। তার জন্য 2টা রাস্তা আছে। আইদার সে ডিজিটাল নোম্যাড ভিসা যেতে পারে, আইদার সে বিজনেস করে যেতে পারে, বিজনেস ওপেন করে চলে যেতে পারে। কোনটা সহজ? বিজনেস। ওকে। বিকজ ডিজিটাল নোম্যাড সন্দেহের কিছু অবকাশ থাকতে পারে বিকজ অফ বাংলাদেশ। ওকে। বাট বিজনেসে সন্দেহের কোনো অবকাশ নেই, প্রত্যেকটা প্রুভমেন্ট হয়। আমি আপনাকে আবার থামাই, আপনি আমাকে একটা লাইভ এক্সাম্পল দেন। তৌফিক ভিডিও আমাদের ক্যামেরা রেকর্ড করতেছে। ওকে। তৌফিকের এরকম আমার মতো আমি শিওর অনেক ক্লায়েন্ট আছে, এবং প্রত্যেকের কাজ করে করে তৌফিকের ধরেন মাসে কত টাকা ইনকাম হয় তোমার? ওকে, সো মাসে 3 লাখ টাকা ইনকাম হয় ওর, এবং ওর কোনো অফিস নাই, ও ডিজিটালে কাজকর্ম করতেছে, এবং বিভিন্ন জায়গায় যায় এই ভিডিও এডিটিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, সিনেমাটোগ্রাফি, এই টাইপ জিনিসপত্র করতেছে। আপনি ওকে বুঝান যে কিভাবে ও ইউরোপে সেটেল হইতে পারবে। ভেরি সিম্পল। হ্যাঁ, ওনার বিজনেসটা ওপেন করতে 3 লাখ টাকা লাগবে না,
2000 ইউরোর মতো লাগবে। হ্যাঁ। এবং ওনার যদি ক্লায়েন্ট বেস থাকে অবশ্যই ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা ইনকাম টিনকাম সব কিছু আচ্ছা আমি জানি, আমি পাঠাই। পারফেক্ট। আপনি কোম্পানিটা ফর্ম করবে, ওনার জাস্ট 14,000 ইউরো খরচও লাগবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি 14,000 দিছি, বাট তার আগে আমার প্রায় 70,000 ইউরো আমার আর্নিং হয়ে গেছে। সো আর্নিং হয়েছে যেহেতু, তো ওর পেড আপ ক্যাপিটাল দেখাইতে তো আমার সমস্যা নেই। সো দেখাইলো এবং উনি ক্লায়েন্ট বেস দিয়ে উনি চলে যেতে পারে। ওনার ক্লায়েন্ট বেসের ইনকাম কিন্তু বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি, আপনি আমার থেকে ভালো জানবেন। সো আলটিমেটলি উনি যায় যদি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বা ডোর টু ডোরের মাধ্যমে উনি যদি স্টুডিওতেও যায় বলে ভাই আমি এই কাজ জানি, সো ওনার ইনকাম, ধরেন আমি যদি লিথুনিয়ার কথা বলি, 1000 ইউরো হলে মোর দেন এনাফ, আরামসে সে থাকতে পারবে। মানে ওনার স্ট্যান্ডার্ড কি আমি এখনো জানি না, ওর 1000 ইউরো হবে না। আচ্ছা আমি জানি না। সো এটা 1000 ইউরো বা 2000 ইউরো আর্ন করা ওনার জন্য খুব বেশি কঠিন কাজ না। আর উনি ইনকামটা কিন্তু শুধু লিথুনিয়াতে করবে না, অল ওভার ইউরোপ ওনার মার্কেট। সেনজেন ভুক্ত যত আছে বা নন সেনজেনও যারা আছে, এটা ওনার মার্কেট। উনি কাজটা বাংলাদেশ থেকে করে নিয়ে যাবে। অবভিয়াসলি তার জন্য বিজনেস একদম ইজি ফর দ্যাট। আসলে ইউরোপে চলে গেলে আমার সুবিধা হয়। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের জন্য আমাদের ভিডিও এডিটর লাগে এবং আমরা এই মুহূর্তে দিতে পারি না। তো আমিও তখন ওকে বলতে পারি যে তুমি বার্লিনে যাও, ওখানে আমার একটা ক্লায়েন্টের জন্য কিছু কাজকর্ম করতে হবে, আমাদের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। সিরিয়াসলি আমি প্রশ্নটা আবার করি, ও মাইকে নাই যেহেতু, ও জিজ্ঞেস করছে মাত্র যে ওর এখনো গ্র্যাজুয়েশন শেষ হয়নি, ওকে যাইতে পারবে। এটার সাথে এডুকেশনের কোনো সম্পর্ক নাই। ওকে, আপনি ইংরেজি দিয়ে কথা বলতে না পারলেও সে এন্টারপ্রেনার দিচ্ছে, যে আপনি মানে এটার সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নাই, আইএলটিএস এর কোনো সম্পর্ক নাই এখন পর্যন্ত। ভাই যদি এতই সোজা হয়, তৌফিকের মতো মানুষ যদি চলে যেতে পারে, তাইলে আরো বেশি মানুষ কেন যায় না? আপনি একটু বলেন তৌফিকের মতো এরকম ইনকাম আছে, ক্লায়েন্ট আছে বাংলাদেশে কতজন? আমি জানি ভেরি না। সিম্পল, এত বেশি নাই। এবং প্রথম কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি আপনার লাইফের সাথে একটু রিলেট হয়ে যাওয়ার কথা, বিকজ আপনি অলরেডি বিজনেস করছেন এবং বিজনেস করতে করতে কি লাগে আপনি জানেন। এবং সেম জিনিস কিন্তু আপনি আয়ারল্যান্ডেও কেউ যদি বিজনেস ওপেন করতে চায়, সে কিন্তু এখান থেকে বসে ওপেন করে ফেলতে পারে। জাস্ট দরকার কি, ওখানে ওর যা পেড আপ ক্যাপিটাল দেখানো দরকার, রুলস আর রেগুলেশনগুলো মেনটেন করা 100%, এবং এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। মেইনলি, সরি আমি বারবার আপনার থামাইতেছি, আপনি রাখবেন না। মেইনলি বেনিফিটটাই কি, ধরেন বিজনেস অ্যাকাউন্ট তো, বিজনেস রেজিস্ট্রেশন তো পৃথিবীর বিভিন্ন দেশে আমি বাসায় বসে করতে পারবো। আমি যদি স্ট্রাইপে যাই, স্ট্রাইপ অ্যাটলাস আছে, আমি যদি নেম চিপ থেকে ডোমেইন কিনি, নেম চিপই সম্ভবত ডেলওয়্যারে সিকর্প বিজনেস খুলে দেয়। এগুলোর কোনোটা দিয়েই তো আমি আমেরিকা চলে যেতে পারবো না। আমার আমেরিকায় বিজনেস হবে, কিন্তু আমেরিকায় তো আমার যাইতে দিবে না। দিবে যদি আপনি 50 লাখ ডিপোজিট করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা এই যে ট্রাম্প, ধরেন আমি আয়ারল্যান্ডের এক্সাম্পল দিই, যে কেউ যারা এই ভিডিও দেখতেছে সবাই এখন যদি গুগল করে আয়ারল্যান্ড বিজনেস ওপেন, এরকম হাজার হাজার অ্যাড পাবে, যে কোনোটা দিয়ে সে আয়ারল্যান্ডে বিজনেস খুলে ফেলতে পারবে। কোনোদিনও ওই বিজনেস দিয়ে তার আয়ারল্যান্ডে পৌঁছানোর সম্ভাবনা ধরেন 100-99% না। ট্রু। এইখানে লিথুয়েনিয়া কেন দিচ্ছে, বাকিরা কেন, লিথুয়েনিয়া যে জিনিস বুঝছে বাকিরা ওই জিনিস বুঝে নাই কেন, এবং সবাই কেন করে না? আমি সহজভাবে একটু বলি, আপনার নিশ্চয়ই আয়ারল্যান্ডে একটা কোম্পানি আছে, আমি আপনার এই কোম্পানিতে পার্টনারশিপ কিনতে চাই, নিতে চাই, সম্ভব? সম্ভব, হ্যাঁ, ইয়েস পসিবল। এবং এটার এগেইনস্টে আমি অ্যাপ্লাই করে ওখানে যেতে পারবো। ওকে, আমি একটা রেস্টুরেন্ট আছে আপনার একটা বড়, আপনার ধরে নিলাম আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে লিথুনিয়ায়, নট লিথুনিয়ান, ফ্রান্স। আপনি পুরনো কোম্পানিতে একটা ডিরেক্টরশিপ নিয়ে চলে যেতে পারেন। আমি এখন এটার ক্রাইটেরিয়াটি কি ভিসা আপনার, এটা শুধু আপনাকে জানতে হবে এবং লিমিটটা আপনাকে জানতে হবে। আমি যেরকম লিথুনিয়াটা খুঁজে বের করছি সবচেয়ে কম কত, আপনি বাড়ি কিনে কিন্তু পৃথিবীর অনেক দেশে সেটেল হয়ে যেতে পারবেন, আপনাকে ভিসা দিয়ে দিবে। সেম থিং বিজনেস করে দিবে, কিন্তু বিজনেসের ধরেন লিথুনিয়াতে যেটা আপনার 14,000 ইউরো, ফ্রান্সে সেটা 1 লাখ ইউরো, 1.5 কোটি টাকা। সো অনেকে 1.5 কোটি টাকা পসিবল না। আপনি যখন আমি কেন এই প্রোডাক্টটা নিয়ে আসছি, আমি দেখছি বাংলাদেশের এই মার্কেটের জন্য এটা অনেক সহজ, যেটা আমি নিজে করেছি। আমি যদি নিজে আবেদন করতে না পারতাম, আমি যদি কাউকে না দেখতাম এই ভিসা নিয়ে কেউ না গেছে, আমি এখানে উৎসাহ হইতাম না। আমি কিন্তু উৎসাহ হয়েছি, দুবাইতে গেছি, দুবাইতে রেসিডেন্সি নিছি, ডেলওয়্যারে আমার কোম্পানি আছে, আমার ইউএসএতে কোম্পানি আছে, ইউএসএতে আমাদের নিজেদের বাসাও আছে। সো আমি এগুলো যখন সার্চ করে বের করছি, তারপরে কিন্তু এই জিনিস নিয়ে আসছি। এটা এমন না যে শুধু আপনি আমার কাছে শুনছেন, ইউ গো টু দ্য ইউটিউব, আপনি চ্যাট জিপিটির কাছে যান, গুগলে যান, লয়ারের সাথে আলাপ করেন, দেখেন এটা কারেক্ট কিনা। আসলে কি 14,000-এর কমে কেউ কি আছে যেখানে ধরেন আমি 14,000 ইউরোর কমে বিদেশ যে সেটেল হইতে পারবো? সেটা পারবেন না, ব্যবসা করতে পারেন। যেমন আমি যদি ভাইয়ের কথা বলি, উনি কোম্পানিটা ফর্ম করার পর ওই কোম্পানিতে আপনি টাকা দেওয়া শুরু করছেন, মানে ওনার পেমেন্ট বাংলাদেশে দিবেন না, আপনি লিথুনিয়ার কোম্পানি, ওনার কোম্পানিতে দিবেন। উনি যায় নাই, একটা সময় 1 মাস 2 মাস 3 মাস পর কিন্তু ওনার 14,000 ইউরো হয়ে যাবে। টাকাটা উনি পাঠায় নাই, উনি শুধু এখানে শ্রম দিছে, 14,000-এর দরকার নেই, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, তখন সে ওই ব্যাংকের স্টেটমেন্টটাই দেখাবে যে আমার এই স্টেটমেন্টে তো 14,000 বেশি আছেই আছে, বাট ওইটা তখন ওনার পার্সোনাল অ্যাকাউন্টে আনতে হবে, পার্সোনাল থেকে ট্রান্সফার করতে হবে, দিস ইজ মাই পেড আপ ক্যাপিটাল, আমি দিলাম, আর্ন করে আমি দিছি। আচ্ছা, ওকে, ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি। ওকে, আপনি যেভাবে আমাকে বলতেছেন
আমার কাছে মনে হচ্ছে খুবই সহজ, তৌফিকরে পাঠাই দিই। তো কিন্তু ও চলে যেতে রাজি, সবাই চলে যেতে রাজি। আমার যে জিনিসটা আমি স্ট্রাগল করতেছি বুঝতে, যে এতই সোজা যদি হয়তো সবাই যায় না। আচ্ছা, এই পর্যন্ত দেখেন যদি সোজা 20টা কোম্পানি অলরেডি এই গত 1-1.5 মাসের মধ্যে আমার হাতে 20টা কোম্পানি হয়েছে। হ্যাঁ। এবং যাদের হয়েছে আপনি দেখবেন আমার পেজে গেলে বা রিভিউতে গেলে, আমি দেখছি, বিকজ ইউ আর অলসো পার্টনার অফ ফার্স্ট জি, গ্লোবাল ভিসা জি। কনসালটেন্সি। এরা কিন্তু আপনি কাউকে পাবেন না যে সোহাগ ভাইয়ের সাথে কাজ করছি আমার কোম্পানিটা হয় নাই, হ্যাঁ। আমার ব্যাংক অ্যাকাউন্টটা সে করে দেয় নাই, বা আমার ভিসা অ্যাপ্লাইটা করে দেয় নাই, বা আমি ভিসা অ্যাপ্লাই করতে পারি নাই। আপনি যদি সব ডকুমেন্টস ঠিক থাকে, আপনি ওদের ল আছে একদম ল কোড করে আমি দেখাই দিতে পারবো, বা আমি এই আপনার যে ভিডিও থাকবে চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব যে ওদের যেই ওয়েবসাইটগুলো আছে, যে ওখানে আপনি কি কারণে দিবে। ওদের এরা 2021 সালের ল, 2019 সালের একটা ল হয়েছে, ওই লতে এই জিনিসটা এস্টাবলিশমেন্ট হচ্ছে যে আপনি এই ভিসা এইভাবে ইনভেস্ট করে এখানে চলে আসতে পারবেন। এর পার্লামেন্টে পাস হওয়া। এটা যে আমি বলতেছি বা এটা দিয়ে ভিসা হবে না, না হওয়ার কোনো সুযোগ নাই। না আমি আপনার অবিশ্বাস করি না না। অবিশ্বাস না, এটা অনেকেই শুধু আপনি না, এইটা কি মানে মানুষ যায় না কারণ এনাফ মানুষ জানে না, কারণ এগেইন আমার মনে হইতেছে যে এরকমই যদি হয় তাহলে অনেক মানুষ চলে যাইতে পারেন। পারে তো, যাচ্ছে তো, এনাফ মানুষ যাচ্ছে না। এনাফ মানুষ যাচ্ছে না বিকজ অফ তারা, আপনি প্রথমে আমার ক্ষেত্রে বলি, লিথুনিয়াতে আপনি যদি ভাইয়াকে আমার কাছে যেভাবে বিশ্বাস করছে, আপনাকে যেভাবে বিশ্বাস করছে, লিথুনিয়ান একটা লয়ারকে কিন্তু এভাবে বিশ্বাস করবে না। হ্যাঁ, যে আমি 1000 চাইলে দিব, এটাকে অ্যাকাউন্ট হবে, না হলে কি টাকাটা আমি ফেরত পাবো, আদৌ হবে কিনা, আমি কার সাথে কথা বলবো। আমরা বাংলাদেশ ট্রাস্ট ইস্যু যেটা, যে বাংলাদেশে আপনি খুব কম কোম্পানি পাবেন যে এরকম আমার মতো যে ভাই ঠিক আছে আসেন আমি করে দিচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব বেশি একটা ওপেন হয় না। বাট আমি যখন কথা বলছি, আপনি শিওর থাকেন এটা সার্চিং করে লিথুনিয়ার অনেক কোম্পানি ভরে ফেলবে যে এটা কীভাবে কী করা সম্ভব, এবং অনেকে করছে। সো ইউবি কি, এমবি কি, মানে এতটুকু সময় তো আর সব করা যায় না, আমাদের কোর্সের মধ্যে তো আরও অনেক কিছু আছে। সো সব বিষয়ে আপনি দেখবেন ঘেটে ফেলবে বা ঘাটা উচিত, এবং আমরা এটা প্রিফার করি যে আরও বেশি জানুক যে লিথুনিয়ার অবস্থা কি। আর দুইটা জিনিস জিজ্ঞেস করবো ভাই আমি আপনাকে। no problem. তারপর ডিজিটাল নোম্যাডে একটু পরে আসবো, যেহেতু আপনি একবার টাচ করছিলেন ওটা নিয়ে একটু কথা বলবো। বাট তার আগে আপনি আমাকে বলেন যে কাদের যাওয়া উচিত না, কাদের জন্য শুনছে এই ভিডিও দেখে মনে হয়েছে যে আমি কালকে চলে যাব, কিন্তু আসলে তার যাওয়া উচিত হবে না। যে অ্যাকচুয়ালি ব্যবসায়ী না, যার ব্যবসা করার মন মানসিকতা নাই, শুধু ইউরোপ যেতে চাই, দয়া করে এই লাইনে বিশেষ করে আগাবেন না, বিজনেসের এগেনস্টে আগাবেন না। দেখেন, আপনি একটা কোম্পানি ফর্মেশন করতে 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়, এটা আপনি ডি ভিসা পর্যন্ত যাইতে হয়, ডি ভিসা যদি আপনি অ্যালাউ না হন আপনাকে টিএসসি পর্যন্ত যাইতে হয়, আপনাকে ধৈর্য থাকতে হবে, আপনার টাকা থাকতে হবে, অবশ্যই আপনি যেতে পারবেন। বাট এই জিনিসগুলো যদি আপনার না হয়, যে আপনি ব্যবসায়ী না, যে আমার কাছে অনেকেই আসে যে খালিদ ভাই তো আপনার পার্টনার, খালিদ ভাইয়ের কাছ থেকে ব্যবসা শিখে চলে যাবো, সেক্ষেত্রে আমার প্রশ্ন আসলে মানে আপনার কাছ থেকে কি শিখে তারা বিজনেসটা করতে হবে, আপনার যে বিজনেস স্কুলটা আছে, এবং আপনার পরামর্শ কি, এইটা শিখে কি আসলে ওরা ইউরোপে বিজনেস করতে পারতে পারে? কিন্তু আমার পরামর্শ আপনার মতোই, যে যদি আপনার বিজনেস মাইন্ডসেট না, যদি বিজনেস না থাকে, কোনো কিছু বেচে টাকা ইনকাম করার এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, ইচ্ছা আছে কিন্তু এক্সপিরিয়েন্স নাই, তাহলে আমার মনে হয় যে খামাখা আপনি এরকম একটা বিপদের পথে এত টাকা দিয়ে যাওয়াটা লজিক্যাল না। আপনার জীবন নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। জীবন হয়তো নষ্ট হবে না 2-3 মাসে, 4-5 লাখ টাকা নষ্ট হয়ে যাবে। ওকে, 4-5 লাখ টাকা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সো আমার মনে হয় ওটা খুব একটা স্মার্ট কাজ না তাদের জন্য। ওকে, একটু ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে বলেন ভাইয়া, যেহেতু আপনার সাথে আবার কবে কথা আমি জানি না। ডিজিটাল নোম্যাড ভিসা জিনিসটা কি, এইটার কাদের জন্য এই জিনিস, কাদের এই জিনিস এক্সপ্লোর করা উচিত, এবং বিষয়টা আসলে কি? সিম্পল, অর্থাৎ যে 3টা জিনিস। প্রথম হচ্ছে আপনার আয়টা ডিজিটালি হইতে হবে অথবা প্যাসিভ হইতে হবে। ডিজিটাল, যেমন ভাইয়ার একটা ক্লায়েন্ট আছে, আপনি ধরেন আয়ারল্যান্ডে আছেন, ওনার ইনকাম হচ্ছে উনি এখান থেকে ভিডিও এডিট করে দিচ্ছে, আপনি ওনাকে পেমেন্ট দিচ্ছেন, আপনি ওনার পার্মানেন্ট ক্লায়েন্ট। এরকম ক্লায়েন্ট যদি 1টা 2টা 3টা বা 5টা, মিনিমাম ইনকাম 2500 বা 3000 ইউরো বা ডলার থেকে $4000 পর্যন্ত হয়। $4000 পার মান্থ? ওকে, পার মান্থ, মিনিমাম 6 মাস, 1 বছর হলে আরও ভালো, যত বেশি হয়। এইটা ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেকশন করতে হবে যে প্রত্যেক মাসে আমার $4000 মতো ইনকাম হয়েছে ইনকাম ডিজিটালি, হচ্ছে, এবং এটা বাংলাদেশ থেকে না, বিদেশ থেকে আসতেছে। ওকে, অথবা আমি ধরেন এখানে বাড়ি ভাড়া পাই, আমি না থাকলেও আসবে, অথবা আমি কনসালটেন্সি দিই, অথবা আমার এই আয়টা আমি বই লিখছি, আমার বই থেকে আসে, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে আসে, মানে যেখান থেকে আমার আয় হয়, আয়টা ডিজিটাল নোম্যাড মানে যাযাবর ভিসা। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমার এই আয়টা হবে। এটা দিয়ে আমি আবেদন করতে পারি কোথায়? 45টা দেশে পৃথিবীর। আমি ন্যাচুরালি ইউরোপ যদি বলি, আমাদের গ্রিস হইতে পারে, আমাদের স্পেন হইতে পারে। অনেকেই জানে যে 2 বছরের মধ্যে স্পেনে হয়ে যায়, বাট এটা কিন্তু 5 ইয়ার্স অলরেডি মানে অলিখিতভাবে হয়ে গেছে, কিছু দিনের মধ্যে চলে আসবে, এটাও 5 বছরের মধ্যে। সো এরকম দেশগুলোতে আপনি আবেদন করে ডিজিটাল নোম্যাড ভিসায় যেতে পারেন।
এক্ষেত্রে ডাউটের সংখ্যাটা বেশি হয় আমাদের দেশের প্রেক্ষাপটে। আয়টা যেমন বাসা ভাড়াটা বিশ্বাস করতে চায় না, মানে ভিসা যদি বলে যে এটা আমার কাছে গ্রহণযোগ্য না, যে আপনাকে এই বাসার জন্য 4 লাখ টাকা ভাড়া দিতে মাসে, আমার কিছু করার থাকে না। কিন্তু বিজনেসের ক্ষেত্রে তো এটা হয় না। তো ডিজিটাল নোম্যাড ভিসায় আপনি যদি আইদার প্যাসিভ ইনকাম, আইদার আপনি ডিজিটাল ইনকাম করছেন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বা ন্যাশনাল মার্কেট থেকে হতে পারে, এটা যদি $2,500 থেকে $4,000 মধ্যে হয় এবং আপনি যথেষ্ট প্রমাণ করতে পারেন যেই দেশে যাচ্ছেন ওই দেশের একজন লয়ার লাগবে, ওখানে ওনার ট্যাক্স ফাইলটাকে ইস্যু করতে হবে। কেন, যেমন এটা একটু আগে বললাম যে দেখেন লিথুনিয়াতে বিজনেস ভিসায় কেন দিচ্ছে, সব কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে। 28,000 দিচ্ছে, অফিস দিচ্ছেন, এমপ্লয় দিচ্ছেন, আপনি কিন্তু সব দিচ্ছেন, পাবেন সেই 60 বছর পরে গিয়ে পেনশন, অর আপনি মেডিকেল সুবিধা পাবেন। এটা এখন সবাই তো সেকেন্ড পাসপোর্টের আশায় চিন্তা করতেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা এডুকেশন আমাদের থেকে বেটার, অনেক কারণ চিন্তা করে বিজনেস করতে আছে, বাট কষ্ট কিন্তু কম না। সেম থিং আপনার ডিজিটাল নোম্যাডের ক্ষেত্রেও গভর্নমেন্ট তাকে খুঁজতেছে, ভাই তোমার ইনকাম আছে, আসো আমারও ট্যাক্স দাও, এবং তোমার আনলে আমার কোনো লস নেই, তুমি আমার এনে বসে কাজ করবা, এই জন্য আমার দেশের কোনো কিছু হবে না, পৃথিবীর সব টাকা আমার এখানে, মানে তুমি যা কামাবা আমার এখানে এসে দিবা। সহজ বাংলায় বললাম আমি। সো দিস ইজ দ্য ম্যাটার। এই ম্যাটারে আপনার 45টা দেশ ডিজিটাল নোম্যাড নিচ্ছে, এবং অনেক বাঙালি আছে যারা এই ডিজিটাল নোম্যাড বিষয়ে চলে গেছে। আসলে অনেক বাঙালি কি আছেন দুবাই থেকে বেশিরভাগ, বা বাইরের থেকে যারা, একটু আগে আপনি যাদের কথা বলছিলেন যে ইন্ডিয়াতে আপনি দেখছেন অনেক ডিজিটাল নোম্যাড আছে, ঠিক আছে। আমাদের দেশে যারা ইনকাম করে, মানে সত্য কথা বলতে খুব বেশি টাকা আনাটাই তো মুশকিল লিগাল ওয়েতে, এবং সেটা যে আজকে আনছে ওই ব্যাংকে, তো কালকে ওই ব্যাংকে উঠাইছে, বা আনছে পেপাল থেকেই টাকাটা সেল করে দিছে, অ্যাকাউন্টেই আনে নাই। তো আমি তো, আমার কাছে অনেক প্রোফাইল আসে, ভাই আমি তাই করি, ওকে গুড, ডকুমেন্টসটা দাও, লয়ার ডকুমেন্টস চাই, ডকুমেন্টস, ভাই আমার তো পেপাল পর্যন্ত রিফ্লেকশন আছে, আমার ব্যাংকে তো রিফ্লেকশন নাই, তাহলে রিফ্লেকশন করেন 6 মাস। কত মানুষ আছে যারা আমার পেপ্যালে টাকা পাঠায় এবং আমি তারপর তাদের টাকা দিয়ে দিই। এখন বলেন, ও যদি ওর নামে অ্যাকাউন্টে টাকা না ঢুকে, ওর এই ইনকামের তো কোনো রিফ্লেকশন নাই বা কোনো স্টেটমেন্ট নেই, তাহলে তো আর হইল না। তো জেনুইন কেসে যে আপনার বাড়ি ভাড়া পায়, অ্যাকাউন্টে টাকা দেয় না, আপনি টাকা নেয় ক্যাশে। এখন অনেকে শুরু করছে যে ভাই আমি, ঠিক আছে আপনি 6 মাস বানান, 1 বছর বানান, আমাদের যেটা হয় লয়ার আগে টোটাল ডকুমেন্টসটা দেখে, এলিজিবল হইলে হ্যাঁ ভাই আপনি ফাইল জমা দিতে পারেন, আমরা এটা করে দিব, এটা হবে। আননেসেসারি ফাইল দিয়ে তো লাভ নেই। সো ডিজিটালি ওই কাজ, যেটা বললাম নোম্যাডটা, এটা হচ্ছে সহজ, বাট বিজনেসে আপনি যেভাবে যতটা স্ট্রং আমরা বাংলাদেশ থেকে করতে পারি, ডিজিটাল নোম্যাডটা অনেক কারণে হয় না, বাট ডিজিটাল নোম্যাড দিয়েও চলে যেতে পারে। নাইস। এমন কিছু কি আছে যেটা আপনার মনে হয় মানুষের জানা উচিত ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করি নাই দেখে আপনি বলার সুযোগ পান নাই? একটা বিষয় যেটা আমি বলছিলাম, আপনি ক্লিয়ার করেছেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে খালিদ ফরহান ভাইয়া তো আপনাদের 20% পার্টনারশিপ আছে, আমরা ওনার কাছ থেকে কী সাপোর্ট পাবো, বা উনি তো অনেক বিজনেস করেন, তো উনি আমাদেরকে কী সাপোর্টটা দিবেন? তো এটা আসলে আমি যেটা আমার মতো করে বলি যে ভাইয়া তো বিজনেস স্কুল আছে, আপনি ওদের করতে পারেন, আইদার ভাইয়াকে একটা মেল করেন। সো যেহেতু আমার মাধ্যমে আপনি আছেন বা আমরা একসাথেই কথা বলছি, আপনি যদি এই দর্শকদের কিছু বলেন যে ওনারা আপনার কাছ থেকে কী সাপোর্ট পাবে বিজনেস ওপেন? আমার মনে হয় যে যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনি বিজনেস দিয়ে ইউরোপে সেটেল হইতে চান, এই সেম জিনিস, নট ফার্স্ট গ্লোবাল দিয়ে না, বাট এই খুবই সিমিলার জিনিস আমি করি। আমি বিদেশি ক্লায়েন্টদেরকে বিভিন্ন জিনিস বেচি, আমি 6-7 বছর ধরে এই জিনিস করতেছি, এবং আমিও যেহেতু ইউরোপে থাকি, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মোটামুটি সেম, এবং আপনি যেসব জায়গায় আটকাবেন চান্স আছে এগুলার অনেক কিছুর, সব কিছুর না, অনেক কিছুর উত্তর সম্ভবত আমার কাছে আছে, কারণ এগুলার অনেকগুলা আমার হইছে, এবং এগুলা এমন এমন জিনিস যেসব, ধরেন ইউকের একজনকে কেন 23% ভ্যাট চার্জ করব না, কিন্তু পর্তুগালের একজনকে কেন করব, এবং ভ্যাট চার্জ, এরকম আর কি হাবিজাবি অনেক বিষয় আছে যেগুলো আপনি শুরু করলে বুঝতে পারবেন, এবং তখন আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। ভাই আপনাকে আমি একটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন করি, তারপর শেষ। যদি এমন হয় যে ফার্স্ট গ্লোবালের এই ভিডিও দেখছি, ভালো লাগছে আমার, আমি ফার্স্ট গ্লোবালের কাছে গেলাম, তারপর ফার্স্ট গ্লোবাল পালায় গেল, আমি তখন যাবো কই? ওকে, গ্রেট, গুড কোয়েশ্চেন। প্রথম হচ্ছে পালাচ্ছে কখন? যখন আমার কাছে আসছে, উনি কোনো কোম্পানিই খোলে নেই, আমি পালাই গেলে ওনার কিছু আসা যায় না, রাইট? আমি পালাইলাম কখন? ওনার কোম্পানিটা খুলে দিয়ে আমি পালাই গেলাম, তখন ওনার কিছু আসে যায় না, বিকজ অফ এই কোম্পানি খুলে শুধুমাত্র আমাকেই দরকার নাই তার ভিসা অ্যাপ্লাই করার জন্য, অ্যাকাউন্টেন্ট নেওয়ার জন্য, বা ওই পর্যন্ত যাওয়ার জন্য। ওকে, সে অন্য কারো কাছে যাইতে পারে বা নিজেও করতে পারে, কারণ এটা এমন না যে শুধু আমার কাছে আসতে হবে। আমি কেন পালাবো? প্রথম হচ্ছে আমি তার কাছ থেকে 10 লাখ, 5 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা যদি নেই, তাহলে আমার পালানোর একটা প্রশ্ন আসে। উনি আমাকে 2,000 ইউরো দিবেন কোম্পানি ফর্মেশন করার জন্য, যেদিন উনি টাকাটা দিচ্ছেন
তার 2 থেকে 5 দিনের মধ্যে নেম রেজিস্ট্রেশন হয়ে যায়। ঠিক আছে, যেটা উনি নিজেই দেখতে পারতেছে সব। একদম হ্যাঁ। ওনার ওয়েবসাইটে উনি দেখতে পাচ্ছে। নেম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কোম্পানি ডকুমেন্টস তাকে আমি বুঝাই দিয়ে দিছি। ধরেন আমি 2000 ইউরোতে 200 ইউরো কমিশন পাই। 200 ইউরোর জন্য তো নিশ্চয়ই আমি পালা যাওয়ার কথা না। এটা যদি এমন হইতো যে ভাই আপনি আমাকে টাকা দিবেন 2, 4, 5, 10 লাখ টাকা আমার কাছে 2-3 মাস পরে থাকবে, তারপর আমি একসময় করবো, আমার কাছে 100-200 ক্লায়েন্ট হয়েছে, আসসালামু আলাইকুম, আমি চলে যাই। বাংলাদেশের মার্কেটে অনেক ঘটছে। 100 কোটি টাকা নিয়ে একটা কোম্পানি আছে। আমি গতবার যখন এখানে আসছিলাম তখন আমাদেরকে অনেকগুলা নোটবুক দিছিল, কলম দিছিল এখানে এই স্টুডিওতে। আচ্ছা আচ্ছা, 3 মাস পরে ও কোম্পানি পালায় গেছে, বুঝছেন। ভাগ্যের নোটবুক কোথাও আমি দেখাই নাই। ট্রাভেল নিয়ে কাজকর্ম করে ওনারা, ওনারা তারপর নাই। হ্যাঁ, সরি, কন্টিনিউ করেন আপনি। সো এটা হচ্ছে বিষয় যে আমি যদি এমন হইতো যে আপনাকে আমি ভিসা বিক্রি করছি, আপনাকে আমি ভিসার গ্যারান্টি দিচ্ছি, আপনাকে আমি একদম ইউরোপে পৌঁছায় দিব, দেন আমি আপনার কাছে আপনাকে অ্যাডভান্স কিছু টাকা দিবেন, তাহলে একটা কথা ছিল। উনি যতটুকু কাজ করছে অতটুকু পেমেন্ট করছে এবং আমাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে করছে। এটা এত কম টাকা, অনেকেই প্রশ্ন করে ভাই অনেকে 10,000-15,000 ইউরো চার্জ করছে, আপনি কেন? দেখেন, আপনি যখন পার্ট টু পার্ট কাজ করতেছেন আপনাকে আমি ধরা দিচ্ছি যে দেখেন এইটা এখানে এইভাবে করা যাচ্ছে এবং এর চার্জ এতটুকু, এখান থেকে আমি এতটুকু কমিশন পাচ্ছি। একজন আরও 5 জনকে নিয়ে আসতেছে। সো আমার বিজনেস বড় হচ্ছে, আমার ইনকাম বড় হচ্ছে। আমার একটা স্টুডেন্ট থেকে যা পাই, বিজনেস থেকে ধরেন আমি ধরে নিচ্ছি যেই 20 জন অলরেডি কোম্পানি ফর্মেশন করেছে, যারা আপনাদের রিভিউ দেখেছে, ইউরোপে যাওয়ার পরও, ইউরোপেতে আমার তো এমপ্লয়ি আছে, আমার অফিস আছে, ওখানে এখন সে এতটা নির্ভর, ভাইয়া প্যাডের এই লোগোটা ঠিক আছে তো, মানে এই ধরনের কোশ্চেনের একটা সাপোর্ট নিতে চায়। সো আলটিমেটলি আপনি ওনার যে বিমান ভাড়া লাগবে, বা আমি শিওর ওইখানে যাও যদি কিছু দরকার হয় আমার কাছে আসতেছে। তার মানে হচ্ছে এখানে যতজন বিজনেস করবে, যতদিন থাকবে, এর ডিজিটাল মার্কেটিং সাপোর্ট লাগবে, এর আপনার যত রকম বিজনেস সাপোর্ট আছে সবগুলো যখন লাগবে, কোথায় যাবে? অবশ্যই আমি যদি ভালো সার্ভিস দিই আমার কাছে আসবে, এবং ওনার যতটুকু কাজ হচ্ছে অতটুকু টাকা দিচ্ছে। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, এই ভিডিও দেখার পর আমি শিওর অনেকের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকবে, বা সে শুরু করতে চায় যাওয়ার জার্নি, কি করতে হবে তার? আমি ধরে নিচ্ছি আপনারা বুঝবেন যে কি করতে হয়, কারণ নাইলে আপনার কি ব্যবসা করবেন। তারপরে আপনি একটু বলেন যে কি করতে হবে, কেমন আপনার সাথে যোগাযোগ করবে। এই ভিডিওর নিচে অনেক লিঙ্ক দেওয়া আছে ভাইয়া, আপনারা খুঁজে নিন। হ্যাঁ, ফেসবুক পেজ, ইউটিউব, আপনি জাস্ট গুগলে যদি সার্চ দেন বা ফেসবুকে সার্চ দেন, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি অ্যাভেলেবেল। তারপরেও আমাদের অফিস, আমাদের যারা কনসালটেন্সি, হয়তো বা আপনি যেটা বুঝতেছেন আর কি, অনেক প্রেশার থাকে যে অনেক আমাদের কাছে আসতে চায়। সো আমি ফ্রি থাকলে অবশ্যই সময় দিই, এমন না যে আমি সময় দিই না, বাট আমাদের কাউন্সিলরদের বসায় রাখা আছে যে যত ইনফরমেশন আছে দাও, বা আমাদের কোর্স করা আছে প্রয়োজন, এটা ফ্রি। এমন না যে কোর্স যে কিনতেছে, যে বিজনেস ওপেন করলে এটা আমরা অ্যাডজাস্ট করে দিই, বা আমার সাথে বসতে হলে যে বসতেছেন অ্যাকচুয়ালি আপনি একদম ডিটারমাইন যে বিজনেস করবেনই, আপনি 5,000 টাকা দিয়ে আপনি একটা সেশন নিলেন, এটাও আপনি ওই টাকার সাথে অ্যাডজাস্ট করে দিই। কারণ আমি চাই যারা বিজনেস করতে চাচ্ছে অ্যাকচুয়ালি তারা আগে আসুক, বাট যে করতে যাচ্ছে না তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি না, আপনারা বোঝার জন্য আসেন অফিসে, ইন ডিটেল জানেন, কোনো সমস্যা নেই। আপনি অনলাইন সেশন নেন, অফলাইন সেশন নেন, যেভাবে খুশি আপনি করতে পারেন ফোনে, নো প্রবলেম। আর অনেকে আছে দেশের বাইরে থেকে খুলতেছে, এমন অনেক আছে, দুবাই থেকে এখন কোম্পানি ওপেন করেছে আমাদের কাছ থেকে, বা সৌদি আরব থেকে আসতেছে, যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, ওখান থেকে আপনি কাজ শেষ করতে পারেন, কোনো সমস্যা। ধন্যবাদ সবাইকে, আর তেমন কিছু বলার নেই। থ্যাংক ইউ ভাই, আসার জন্য অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাকে একটু বলেন ভাইয়া, পডকাস্ট তো সবাই দেখলো এতক্ষণ, আমাকে একটু বলেন যে কিছু পার্ট তো আমরা জানি না, তো আপনি লিথুয়ানিয়া আসার পরে কি হয়েছে? আপনি আসার সময় এয়ারপোর্টে কিছু হয়েছে নাকি, বাংলাদেশ এয়ারপোর্টে বা লিথুয়ানিয়ার এয়ারপোর্টে, এবং আসার পরে আপনি আসলে এখন পর্যন্ত কি করছেন এটা একটু বলেন, যে ভিসা পাওয়ার পরের থেকে এই পর্যন্ত কি এখানে দাঁড়ানো পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। প্রথম হচ্ছে ভিসাটা তো আমি পাইলাম 10 তারিখ, নভেম্বরের 10 তারিখে, অ্যান্ড দেন আমি প্ল্যান করলাম যে আমি আসবো হচ্ছে ডিসেম্বরের 15, আজকে 15 তারিখে আমাদের একটা ওয়েবিনার আছে, সো তার আগে আরও 3-4 দিন আগে আমি আসলাম। তো আসার সময় যেটা হয়েছে, মজার কিছু ঘটনা আছে। ঢাকা এয়ারপোর্টে যখন আমি পাস করছি, তখন এর আগে আমার প্রায় 15টা বা 16টার মতো কান্ট্রি ভিজিট করা আছে, সো মোটা পাসপোর্ট, 4-5টা পাসপোর্ট আছে। তারপর ও যখন ইউরোপের ভিসা দেখলো, ও একটু সন্দেহ করলো আর কি, বলো ভাই আপনি কি ভিসাটা চেক করে আসেন? বলো ভাই আমি বেশ ভিসা কীভাবে চেক করবো? না, ওই টেবিলে যান, উনি দেখে দিন। সো ওখানে গেলাম, ওর একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিছু একটা চেক করে ওকে লিখে দিল। সো গ্রেট। আমার ছিল দুবাইতে, ওখান থেকে ট্রানজিট ছিল দুবাইতে, 5.5 ঘন্টা দুবাইতে 5 ঘন্টা ট্রানজিট, দেন 7.5 ঘন্টা লাগছে আমার ভিলেনিয়াসে আসতে। তো ভিলেনিয়াসে আমি আসছি রাত্র 11টায়, 10:30টায় আসার কথা ছিল, আর 30 মিনিটস ডিলে ছিল। তো যখন আসলাম, ইমিগ্রেশন অফিসার একটা মেয়ে ছিল, 20 to 21 ইয়ার্স ওল্ড হবে। সো খুব হাসিতে জিজ্ঞেস করলো তুমি কেন আসছো? সো আমি বললাম আমি তোমার বিজনেসে আসছি। ও সেখানে বলছে বিজনেস? বলছে হ্যাঁ। আমার ধারণা হলো বিজনেস সন্দেহ করছে, গ্রেট। দেন ও একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেক করলো, তো বললো ঠিক আছে পাসপোর্ট দাও। পাসপোর্ট স্ক্যান করে বললো তুমি আর কোন কোম্পানিতে কাজ করবো? আমি বলছি ওয়াই, আমি কেন কোনো কোম্পানিতে কাজ করবো? দেখো আমারই তো 2টা এমপ্লয়ি আছে, সো আমি চাচ্ছি আমার এমপ্লয়ারে বড় করতে। দ্যাটস ইট। বলছি তো কোথায় থাকবে? গ্রেট।
তো আমি আমার এয়ারবিএনবি নিয়েছিলাম 22 তারিখ পর্যন্ত। তো বলছে তোমার রিটার্ন ফ্লাইট কবে? তো আমি বললাম আমি তো 3 মার্চ রিটার্ন ফ্লাইট করেছি, বাট আমি ধারণা করছি আমি তার আগেই হয়তো চলে যাবো, আমার কাজ শেষ হয়ে গেলে, আদারওয়াইজ আমাকে কন্টিনিউ করতে হবে। তো ডকুমেন্টস দেখবো তাহলে তোমার বাসা 22 তারিখ পর্যন্ত কেন? আমি বলছি দেখো আমি আগে আসছি 22 তারিখ পর্যন্ত, আমি দেখবো যে কোথায় থাকবো, বাসাটা ভালো করে দেখতে হবে ফিজিক্যালি, দেন আমি এটা ঠিক করবো যে আমি কোথায় থাকবো। ওকে ওয়েলকাম। ওরা কোনো সিলটিল মারলো না, পাসপোর্ট দিল, গেট খুলে দিল, চলে আসলাম এয়ারবিএনবিতে পৌঁছায় গেলাম। এখানে তো আসলে আসার আগে আমার 2জন এমপ্লয়ি ছিল, এখন যে ভিডিও করছে ইভল দাস ও তো আছেই, ও আছে, আরও একজন আছে, অর্থাৎ আমাদের রুলস অনুযায়ী 2জন এমপ্লয়ি টিএসসির জন্য থাকতে হবে। আজকে 15 ডিসেম্বর, আগামীকাল 16 ডিসেম্বর আমার ফিঙ্গারপ্রিন্ট ফর টিএসসির জন্য, তো টেম্পোরারি রেসিডেন্সি কার্ড বা পারমিট যেটাই বলেন, সেটা আমি কালকে ফিঙ্গার দিব। আই থিঙ্ক সো 30 to 45 ডেজের মধ্যে হলে আমাকে টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা দিয়ে দিবে। দেন প্ল্যান আছে বিজনেস করার। আমি অলরেডি যেটা বলেন আসলে আমি জ্ঞান দিই বা আমি বলতে চাই যে আসলে বিজনেস করা যায়, এইটা বলেন আমি যদি যেটা বলে দেখেন, আমার কিন্তু 0 ইনভেস্টমেন্টে বিজনেস শুরু হয়েছে, বা আমি বলি যে 5 থেকে 6 লাখ টাকার বেশি কিন্তু আসলে খরচ হয় না। একটা দেখাইতে হয়, আমার 14,000 ইউরো দেখাইতে হয়েছে, বেশি দেখাইতে হয়নি, বাট আমার ট্রানজ্যাকশন অনেক বেশি, বিকজ আমার আগে থেকেই ইউরোপ বেস কিছু ক্লায়েন্ট ছিল, ওরা আমাদেরকে আমার অ্যাকাউন্টে টাকা পে করেছে, দ্যাটস ওয়াই আমার কাজটা করতে সুবিধা হয়েছে। বাট নট অনলি ইন ইউরোপ, আপনার সারা ওয়ার্ল্ডে ইনভেস্টর খুঁজতেছে। আমি বলতেছি আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী মানসিকতার হন, বা ব্যবসা শেখেন, আপনি একটা ব্যবসা দিয়ে সেকেন্ড একটা পাসপোর্ট করতে পারবেন। হইতে পারে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে করতে পারেন, হইতে পারে বিজনেস, হইতে পারে জব, তিনটাই হচ্ছে আসলে লিগালাইজ থাকার ব্যাপার। সো আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগছে, ভাই শেষ করে দেবো। আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগছে যে আপনি মানে প্র্যাকটিক্যালি দেখাইছেন যে না আমি জিরো থেকে, ধরেন আমি পান্থপথে বসে বলতেছি না যে আপনি লিথুয়ানিয়া যান, যা Right. ব্যবসা করেন, আপনি নিজে আসছেন এবং আপনি সেম পদ্ধতিতে আসছেন যে পদ্ধতিতে জ্ঞান আপনি দিচ্ছেন। সো হ্যাঁ, সবাইকে ধন্যবাদ পডকাস্টটা দেখার জন্য, আর বাকি কিছু জানতে ইচ্ছা করলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। থ্যাঙ্কস, বাই বাই।